ওকে, সো লেটস স্টার্ট। সো আমাদের মিডের আগের লাস্ট টপিক, এবং আমি আগে বলেছিলাম যে এই টপিকটা থেকে আমরা জাস্ট একটা সিঙ্গেল অ্যালগোরিদম দেখবো। সো ইট শুডন্ট টেক ভেরি লং। আজকের ক্লাসের মধ্যে অলমোস্ট শেষ হয়ে যাবে টপিকটা, একটু হয়তো বাকি থাকতে পারে, ওটা আমরা নেক্সট ক্লাসে ক্লাস টেস্টের পরে শেষ করব। আর আমি তোমাদের ক্লাস টেস্টের স্ক্রিপ্টগুলো চেক করা শুরু করেছি, ইনফ্যাক্ট একটা চেক করা হয়েও গেছে। আমি হয়তো বা নেক্সট ক্লাসের আগেই আমি ট্রাই করবো মানে যে দুটো আমাদের সিটি হয়েছে সেই দুটো দিয়ে দেওয়ার স্ক্রিপ্ট। আই উইল ট্রাই মাই বেস্ট। ইফ নট পসিবল একটা তো দিবই, আর একটা মিডের আগে দিব। আচ্ছা, তো তোমরা সবাই এটাও জানো বোধহয়, একটু রিমাইন্ড করে দেই যে নেক্সট ক্লাসে কিন্তু আমাদের ক্লাস টেস্ট, এবং ক্লাস টেস্টের সিলেবাস হচ্ছে লোকাল সার্চ অ্যালগরিদম। সো সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে আমরা সবাই ক্লাস টেস্ট দিতে আসবো। সো বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। ওকে ওকে, সো তাহলে ক্লাস শুরু করতেছি। ওকে, সো প্রথমে আসি, আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে অ্যাডভার্সারিয়াল সার্চ। দ্য টপিক ইজ কল্ড অ্যাডভার্সারিয়াল সার্চ। তো প্রথমে আসি, why this such a name, and why do we need another search algorithm when we have already seen an informed search and local search algorithms? Why another search algorithm? তো অ্যাডভার্সারি শব্দটার মানে কি আমরা জানি? Does anyone know the meaning of the word adversary? What does adversary mean? প্রতিপক্ষ, রাইট। তার মানে অপোনেন্ট অথবা someone who is working against you. So adversary মানে হচ্ছে এমন একজন যে তোমার এগেইনস্টে কাজ করতেছে, তুমি যে কাজটা করতে চাচ্ছ ঠিক তার অপোজিটটা করতেছে, তোমার কাজে হিন্ড্রেন্স ক্রিয়েট করতেছে, বা তোমাকে পেছনে ফেলে দিচ্ছে। তো দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাডভার্সারি। তো এখন বোধহয় কিছুটা আইডিয়া করা যাচ্ছে যে অ্যাডভার্সারিয়াল সার্চটা আমরা স্টাডি করতেছি টু ডিজাইন গেম প্লেইং এজেন্টস। আমি যদি গেম প্লেইং এজেন্ট ডিজাইন করতে চাই তখন কিন্তু আমার একটু ডিফারেন্ট টাইপের সার্চ অ্যালগরিদম লাগবে। কেন লাগবে তার কারণ হচ্ছে, আমরা এতদিন পর্যন্ত যে সার্চ অ্যালগরিদম গুলো ইউজ করে এসেছি এগুলো সবই হচ্ছে ফর সিঙ্গেল এজেন্ট এনভায়রনমেন্টস। অর্থাৎ আমরা যে সার্চ অ্যালগরিদম গুলো ইউজ করেছি এবং যে প্রবলেম গুলো সলভ করেছি, ইন কেস অফ অল দোজ প্রবলেমস দ্য এনভায়রনমেন্ট ওয়াজ সিঙ্গেল এজেন্ট, অ্যান্ড our agent was the only participant in the environment, our agent was the only agent working in the environment. কিন্তু যদি আমি একটা গেম প্লেইং এজেন্ট তৈরি করতে চাই, মাল্টিপ্লেয়ার গেম প্লেইং এজেন্ট, সেক্ষেত্রে কিন্তু আমার এজেন্ট এনভায়রনমেন্টের একমাত্র এজেন্ট হবে না। মাল্টিপ্লেয়ার গেম এনভায়রনমেন্ট ইজ অ্যাকচুয়ালি মাল্টি এজেন্ট এনভায়রনমেন্ট, বিকজ আমার এজেন্ট যখন মুভ দিবে তখন যেমন এনভায়রনমেন্টের স্টেটে চেঞ্জ হবে, অপোনেন্টের এজেন্ট যখন মুভ দিবে তখনও কিন্তু এনভায়রনমেন্টের স্টেটে চেঞ্জ হবে। সোফার শুধুমাত্র আমার এজেন্টই এনভায়রনমেন্টাল স্টেটটা চেঞ্জ করতেছিল, কিন্তু এখন আমি যখন গেম প্লেইং এর ওয়ার্ল্ডে যাব তখন অপোনেন্টের এজেন্টের মুভের কারণেও তো স্টেটে চেঞ্জ আসবে। থিংক অ্যাবাউট এনি টু প্লেয়ার গেমস লাইক চেস অর চেকার্স অর টিক-ট্যাক-টো। তোমার এজেন্ট যখন মুভ দিচ্ছে তখনও এনভায়রনমেন্টটা চেঞ্জ হচ্ছে, যখন অপোনেন্টের এজেন্ট মুভ দিচ্ছে তখনও কিন্তু এনভায়রনমেন্টটা চেঞ্জ হচ্ছে। সো ওইটা তো এখন মাথায় রাখতে হবে। সো when your agent is going to make a move, it has to consider what move the opponent made and what move the opponent might make next, because the opponent is not going to help it. The opponent is not going to help your agent. The opponent is going to do something that is going to cause problems for your agent. So your agent needs to keep in mind what the opponent might do after its next move. That's why we need a different algorithm. আমাদের এখন এমন একটা অ্যালগরিদম লাগবে যেটাতে আমরা এই সিচুয়েশনটা ইনকর্পোরেট করতে পারি যে আরো একজন এজেন্ট এনভায়রনমেন্টে চেঞ্জ আনতেছে। That's why we need a different search algorithm that is known as adversarial search. Okay, তো স্টার্ট করি যে অ্যাডভার্সারিয়াল সার্চ দিয়ে আমরা কিভাবে গেম প্লেইং এজেন্ট ডিজাইন করতে পারি। সো আমরা তো অলরেডি সার্চ প্রবলেম ফর্মুলেশন শিখেছি, তাই না? ইন কেস অফ uninformed and informed search algorithms, also in case of local search algorithms, we actually learned how to formulate a problem as a search problem. তো আমরা দেখেছি যে একটা প্রবলেমকে যদি আমি সার্চ প্রবলেম হিসেবে ফর্মুলেট করতে চাই সেক্ষেত্রে আমার কিছু জিনিস স্পেসিফাই করে দেওয়া লাগে। যেমন প্রথমত আমার বলা লাগে স্টেট গুলো কি, হোয়াট আর দ্য স্টেটস। সেকেন্ডলি বলা লাগে what are the actions or what is the successor function. Thirdly, what the start state is. Fourthly, what the goal test is. এগুলো কিন্তু আমরা অলরেডি শিখেছি। Now in case of a
game playing agent or in case of adversarial search you have to do the same. আমরা যখন প্রবলেমটা ফর্মুলেট করব আমাদের এই সবগুলো জিনিসই মেনশন করতে হবে, but there are a few additional things that we have to mention also. So let me tell you how to formulate a problem as a search problem in case of a game playing agent. So here actually what is the problem? The problem is that there is a game being played, your agent is in one end, there is an opponent agent in the other end, and the game will be played, it will be turn taking, so your agent will take turns with the opponent, and when the game ends your objective is to win the game. So your agent is going to try to win the game when the game ends. So how to formulate the problem as a search problem? Okay, so we are going to specify the states just as before. যেমন আমি যদি চেস গেমের কথা বলি তাহলে চেস গেমের বোর্ডটাই কিন্তু এটার একটা স্টেট, বোর্ডের কনফিগারেশনটা। ইনফ্যাক্ট ইন কেস অফ এনি বোর্ড গেম দ্য কনফিগারেশন অফ দ্য বোর্ড ইজ অ্যাকচুয়ালি আ স্টেট অফ দ্য গেম। তো বোর্ডটার কনফিগারেশন বা বোর্ডটার অ্যারেঞ্জমেন্ট রিপ্রেজেন্ট করার জন্য আমার কয়টা ভ্যারিয়েবল লাগবে সেই ভ্যারিয়েবল গুলো দিয়ে আমি স্টেটটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। প্লেয়ার্স, কয়জন প্লেয়ার গেমটা খেলতেছে, হাউ মেনি প্লেয়ার্স আর টেকিং টার্নস, সেটা আমাকে বলে দিতে হবে। তো মাল্টিপ্লেয়ার গেম যেমন লুডোর ক্ষেত্রে কিন্তু 4 জন খেলতে পারে, মনোপলির ক্ষেত্রে 4 জন বা অনেক সময় আরো বেশিও খেলতে পারে, বাট ফর দিস কারিকুলাম মানে আমাদের এই কোর্সের জন্য আমরা শুধুমাত্র 2 প্লেয়ার গেমই কনসিডার করতেছি, আমরা এত বেশিতে যাচ্ছি না, এত কমপ্লিকেটেডে যাচ্ছি না। We are only considering 2 player games, so like chess or checkers or tic-tac-toe games like that. আচ্ছা, অ্যাকশনস, এটা তো আমাদের আগেই ছিল, এটাও কিন্তু নতুন কিছু না, যে কোন অ্যাকশনের মাধ্যমে এনভায়রনমেন্টের স্টেটে চেঞ্জ আসবে সেটা বলতে হবে। ট্রানজিশন ফাংশন, এটা বেসিক্যালি সাকসেসর ফাংশন, তার মানে কোন একটা স্টেটে কোন একটা অ্যাকশন পারফর্ম করলে নেক্সট কোন স্টেটে যাওয়া যাবে এই জিনিসটা খুব ক্লিয়ারলি স্পেসিফাইড থাকতে হবে। এই লাস্টের দুইটা একটু ডিফারেন্ট, these two are a little bit different from what we have seen so far, otherwise the other things are actually similar to what we have seen so far. তো আমাদের আমরা যে এর আগে সার্চ প্রবলেম ফর্মুলেট করেছি আমাদের কিন্তু গোল টেস্ট বলে একটা জিনিস ছিল, তার মানে আমাদের টেস্ট করতে হতো, কোন একটা টেস্ট পারফর্ম করে দেখতে হতো whether the agent has reached the goal state or not। এখন গেম প্লেইং এর ক্ষেত্রে কিন্তু গোল টেস্ট বলে কিছু নাই, কারণ এখানে গোল হচ্ছে উইন করা, ওইভাবে ওটা টেস্ট করা যাবে না। এখানে যে টেস্টটা আছে সেটা হচ্ছে টার্মিনাল টেস্ট। টার্মিনাল টেস্ট মানে হচ্ছে গেমটা এন্ড হয়েছে কিনা। সো when will the algorithm be terminated? When we have reached a terminal state of the game. সো এখানে গোল টেস্টের পরিবর্তে অন্য একটা টেস্ট আছে, সেটা হচ্ছে টার্মিনাল টেস্ট, তার মানে গেমটা শেষ হয়েছে কিনা, কারণ গেমটা শেষ হলেই অ্যালগরিদমটা টার্মিনেট করবে। আচ্ছা, তো যখন গেমটা শেষ হবে তখন কিন্তু সিচুয়েশন অনেক রকমই হতে পারে, আমার এজেন্ট উইন করতে পারে, অপোনেন্টের এজেন্ট উইন করতে পারে, আবার গেমটা টাইও হতে পারে। সো হোয়াট এভার দ্য রেজাল্ট ইজ উই হ্যাভ টু check whether the agent has reached a terminal state, that is if the game has ended, and then we can say that the algorithm is terminated. তো এটা ওই গোল টেস্টের অল্টারনেটিভ, সো এটাও একদম যে নতুন সেটা বলা যায় না। লাস্ট যে পয়েন্টটা টার্মিনাল ইউটিলিটিস, দিস ইজ আ কমপ্লিটলি নিউ থিং, এটা কিন্তু কমপ্লিটলি নিউ এখানে অ্যাড হচ্ছে, এরকম কিছু আমরা এর আগে সার্চ প্রবলেম ফর্মুলেশনে দেখি নাই। তো হোয়াট ইজ টার্মিনাল ইউটিলিটিস? টার্মিনাল ইউটিলিটিস হচ্ছে ওই যে বললাম যে গেম শেষ হলো, গেম শেষ হওয়ার পরে এজেন্ট কি করলো, সে কি জিতলো নাকি সে হারলো নাকি টাই হলো, অথবা আমি যদি এমন কোনো গেম নিয়ে কাজ করি যেখানে ওইভাবে ঠিক জেতা হারা বা টাই নাই, পয়েন্টস আছে, দেয়ার ইজ আ পয়েন্ট সিস্টেম, যে গেমটা শেষ হওয়ার পরে এজেন্ট কত পয়েন্ট আর্ন করলো, দ্যাট পয়েন্ট ইজ নোন অ্যাজ দ্য টার্মিনাল ইউটিলিটি। তার মানে যে কোনো একটা টার্মিনাল স্টেটে বা যে কোনো একটা এন্ড স্টেটে এজেন্ট কত পয়েন্ট আর্ন করলো সেটাকে বলা হচ্ছে এজেন্টের টার্মিনাল ইউটিলিটি। এটা কিন্তু একটা স্পেসিফিক নাম্বার, দিস নাম্বার ইজ কল্ড দ্য টার্মিনাল ইউটিলিটি। তার মানে ওই স্টেটে রিচ করলে এজেন্ট কত পয়েন্ট আর্ন করবে। আচ্ছা, যেমন ফর এক্সাম্পল আমি যদি একটা পয়েন্ট সিস্টেম তৈরি করি এরকম, যে লেটস সে দুজন প্লেয়ার খেলতেছে এক্স এবং ওয়াই, সরি দিস ইজ ওয়াই। আচ্ছা, এক্স যদি উইন করে তাহলে সে +10 পাবে, ওয়াই যদি এবং ওয়াই পাবে -10। এক্স উইন করলে তো ওয়াই লস করবে, সো ওয়াই পাবে -10। এক্স যদি লস করে সে -10 পাবে, ওয়াই পাবে +10, কারণ ইন দ্যাট কেস ওয়াই ইজ উইনিং। যদি গেমটা টাই হয় তাহলে এক্স ও 0 পাবে, ওয়াই ও 0 পাবে। সো লেটস সে এরকম একটা পয়েন্ট সিস্টেম আমরা করলাম যেখানে এক্স উইন করলে +10 পাবে, লস করলে -10 পাবে এবং টাই হলে 0 পাবে, ওয়াই এর ক্ষেত্রেও পয়েন্ট সিস্টেমটা সেম। এখন
আমার এজেন্ট যদি একটা টার্মিনাল স্টেট রিচ করে বা আমি যদি একটা টার্মিনাল স্টেট কনসিডার করি, সেই টার্মিনাল স্টেটে গেমটার রেজাল্ট কি হয়েছে তার উপর ডিপেন্ড করে আমি কিন্তু বলতে পারবো আমার এজেন্ট কত পয়েন্ট পেলো। যদি ওই টার্মিনাল স্টেটটাতে, যেটা আমি কনসিডার করতেছি, সেটাতে যদি আমার এজেন্ট উইন করে থাকে সে +10 পেলো, আমার এজেন্ট যদি লস করে থাকে সে -10 পেলো, যদি টাই হয়ে থাকে সে 0 পেলো। দিস ইজ হিজ টার্মিনাল ইউটিলিটি ফর দ্যাট স্পেসিফিক টার্মিনাল স্টেট। এখন মনে হয় কিছুটা বোঝা যাচ্ছে যে টার্মিনাল ইউটিলিটি বলতে কি বোঝায়। তো এটা তো একদম স্ট্রেট ফরওয়ার্ড উইন লস এবং টাই এর জন্য বললাম, কিন্তু কোনো কোনো গেমের ক্ষেত্রে ওই যে বললাম যে পয়েন্ট সিস্টেম থাকে, যে কত পয়েন্ট আর্ন করলো, সেক্ষেত্রে কিন্তু এই সংখ্যাগুলো ডিপেন্ডিং অন দা পয়েন্ট সিস্টেম এই সংখ্যাগুলো যে কোনো নাম্বার হতে পারে। এটা যে এরকম একেবারে +-0 হতে হবে, নট দ্যাট, ইট ক্যান বি এনি নাম্বার। আচ্ছা, এখন আমরা এই মানে আমরা এখন যে অ্যালগোরিদমটা দেখবো, অর্থাৎ অ্যাডভার্সারিয়াল সার্চের জন্য যে অ্যালগোরিদমটা আমরা ইউজ করব এবং যেটা আমরা শিখবো, সেটা বেসিক্যালি একটা স্পেসিফিক টাইপ অফ গেমের জন্য ইউজ হয়ে থাকে, যে গেমগুলোকে বলা হয় জিরো সাম গেমস। আমরা একটু গেমটার নামটা মনে রাখবো, জিরো সাম গেমস। তো জিরো সাম গেমস কি? জিরো সাম গেমস হচ্ছে যদি এমন হয় যে গেমটা খেলতে গেলে একজন এজেন্টের টার্মিনাল ইউটিলিটি যা হচ্ছে কোনো টার্মিনাল স্টেটে, অপর এজেন্টের টার্মিনাল ইউটিলিটি ঠিক তার অপোজিট হচ্ছে, তাহলে কিন্তু গেমগুলোকে বলা হয় জিরো সাম গেমস। তো এরকম নাম কেন? এরকম নাম হওয়ার কারণ হচ্ছে, লেটস সে এখানেই আমরা যদি এক্স আর ওয়াই এর পয়েন্টগুলো যোগ করি, যেমন এক্স উইন করলে +10 -10 যোগ করলে হচ্ছে 0, লস করলে -10 +10 যোগ করলে হচ্ছে 0, টাই হলে 0 + 0 হচ্ছে 0। সো অলওয়েজ দ্য সাম ইজ 0। সো যদি এমন হয় দুইটা এজেন্টের ইউটিলিটি যোগ করলে সাম 0 হচ্ছে ফর এভরি টার্মিনাল স্টেট, তার মানে একজনের ইউটিলিটি অন্যজনের ইউটিলিটির অপোজিট, সেক্ষেত্রে আমরা গেমগুলোকে বলে থাকি জিরো সাম গেমস। ওকে, সো দ্যাট ইজ হাউ থিংস ওয়ার্ক। আচ্ছা, তাহলে এবং আমরা যে অ্যালগোরিদম দেখবো, এই অ্যালগোরিদমটা আসলে এই জিরো সাম গেমস এর জন্যই অ্যাপ্লিকেবল হয়। এবং যদি একজন এজেন্ট আরেকজন এজেন্টের ঠিক অপোজ করে এবং আরেকজন এজেন্টকে মানে কি বলবো, একজনের ইউটিলিটি যদি আরেকজনের ইউটিলিটি ঠিক অপোজিট হয়, সেক্ষেত্রে আমরা এখন যে অ্যালগোরিদমটা দেখবো সেই অ্যালগোরিদমটা দিয়ে কাজ করা পসিবল। ওকে, সো জিরো সাম গেমস আমরা শিখলাম। আচ্ছা, এখন অ্যালগোরিদমটা একটু দেখাবো, বাট বিফোর গোয়িং ইনটু দ্য অ্যালগোরিদম আমি একটু প্রসেসটা দেখাতে চাচ্ছি, তারপরে আমরা একদম স্পেসিফিক অ্যালগোরিদমে চলে যাব। সো জাস্ট আ মোমেন্ট। ওকে, সো অ্যালগোরিদমটা বোঝানোর জন্য প্রথমে আমাদের আমি যেটা করব সেটা হচ্ছে মাল্টিপ্লেয়ার গেমে প্রথমেই যাচ্ছি না, প্রথমে একটা সিঙ্গেল প্লেয়ার গেম নিয়ে কথা বলবো এবং একটা সিঙ্গেল প্লেয়ার গেমের ক্ষেত্রে কিভাবে ট্রি কনস্ট্রাক্ট করা যায় ইউজিং দ্য অ্যাডভার্সারিয়াল সার্চ অ্যালগোরিদম সেটা নিয়ে কথা বলবো, তারপরে মাল্টিপ্লেয়ার গেমে যাব। সো লেটস ফার্স্ট টক অ্যাবাউট আ সিম্পল সিঙ্গেল প্লেয়ার গেম and let's see how we can construct the game tree. আমাদের অ্যাডভার্সারিয়াল সার্চের যে অ্যালগোরিদমটা, সেটার প্রাইমারি কাজই হচ্ছে একটা ট্রি কনস্ট্রাক্ট করা, যে ট্রিটাকে বলা হয়ে থাকে গেম ট্রি, এবং এই ট্রিটার মাধ্যমে সবগুলো অপশন সে কনসিডার করতে পারবে। অর্থাৎ সে যদি একটা মুভ দেয়, অপোনেন্ট যদি আরেকটা মুভ দেয়, তাহলে আলটিমেটলি কোন টার্মিনাল স্টেট রিচ করা পসিবল, এই ধরনের সবগুলো অপশন আমার এজেন্ট কনসিডার করতে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই হি নিডস টু বিল্ড আ ট্রি আপ টু দা টার্মিনাল স্টেটস। তো প্রথমে একটা সিঙ্গেল এজেন্ট গেমের ক্ষেত্রে দেখি কিভাবে ট্রিটা কনস্ট্রাক্ট করা হয়। তো ভেরি সিম্পল গেম, এখানে দেখো একটা বোর্ড আছে, প্যাকম্যান, ইটস এ প্যাকম্যান গেম। বোর্ড আছে এবং বোর্ডের মধ্যে মিডল পজিশন প্যাকম্যান আছে, এবং এছাড়াও বোর্ডের মধ্যে পজিশনের সংখ্যা টোটাল 5টা, যার মধ্যে মিডল পজিশনে প্যাকম্যান আছে এবং একদম রাইট সাইডের পজিশনে একটা হোয়াইট কালারের ডট আছে। এবং সিন্স ইটস এ সিঙ্গেল এজেন্ট গেম, এখানে পয়েন্ট সিস্টেম আছে অবশ্যই। তো প্যাকম্যানের অবজেক্টিভ হচ্ছে এই ডটটা খেয়ে ফেলা, সাদা ডটটা খেয়ে ফেলা। যদি সে সাদা ডটটা খেয়ে ফেলে তাহলেই কিন্তু গেমটা এন্ড হয়। তো আমার টার্মিনাল টেস্টও কিন্তু এটাই, whether Pac-Man has been able to eat the white dot or not. If Pac-Man can eat the white dot, then the game ends. আচ্ছা, এখন পয়েন্ট সিস্টেমটা হচ্ছে এরকম যে প্যাকম্যান যদি ডটটা খায় তাহলে সে +10 পাবে, আর প্রত্যেকটা মুভের জন্য তার পয়েন্ট -1। তার মানে
প্যাকম্যানের অবজেক্টিভ হচ্ছে এখানে সবচেয়ে কম মুভে ডটটা খেয়ে ফেলা, সো দ্যাটস ওয়াই ডটটা খেয়ে ফেললে সে +10 পাবে ঠিকই, কিন্তু প্রত্যেকটা মুভের জন্য তার 1 পয়েন্ট করে কাটা যাবে, সো ইচ মুভ কস্টস -1। আচ্ছা, এখন দেখা যাক, লেটস সে প্যাকম্যান ইজ স্টার্টিং ইন দিস পজিশন, দিস ইজ দ্য রুট অফ দ্য ট্রি। এখান থেকে কিন্তু দুইটা অপশন আছে, একটা হচ্ছে প্যাকম্যান লেফটে যেতে পারে আর একটা হচ্ছে প্যাকম্যান রাইটে যেতে পারে। আচ্ছা, তো এরপরে যদি আমরা আরো সামনের দিকে যাই, ফরওয়ার্ডে যাই, প্যাকম্যান যদি লেফটে যায় তাহলেও কিন্তু তার সামনে এখন দুইটা অপশন আছে, সে লেফটে অথবা রাইটে যেতে পারে। আবার সে যদি রাইটে যায় সেক্ষেত্রেও তার সামনে দুইটা অপশন আছে, সে লেফটে অথবা রাইটে যেতে পারে। ওকে, লেটস কনসিডার। এখন 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 খেয়াল করে দেখো, এই যে স্টেটটা, দিস ওয়ান, এটা কিন্তু একটা টার্মিনাল স্টেট। So each terminal state is actually a leaf for the tree. প্রত্যেকটা টার্মিনাল স্টেট কিন্তু একটা লিফ নোড, তার কারণ হচ্ছে এটাকে তো আর এক্সপ্যান্ড করা হবে না, টার্মিনাল স্টেট রিচ করা মানে দ্য গেম এন্ডস দেয়ার। এটা একটা টার্মিনাল স্টেট। এখন কেউ একজন আমাকে বলো তো, এই স্টেটে পয়েন্ট কত পাচ্ছে আমার এজেন্ট? 10 ম্যাডাম। এনিওয়ান এলস? সরি ম্যাডাম, 10 - 2 হবে কারণ দুইটা মুভ করছে। এক্স্যাক্টলি, এই স্টেটে প্যাকম্যান যে পয়েন্ট পাবে সেটা হচ্ছে, বা আমার এজেন্ট যে পয়েন্ট পাবে সেটা হচ্ছে 8। তার কারণ হচ্ছে এখানে তো বলাই আছে যে যদি সে ডটটা খায় তাহলে সে 10 পয়েন্ট পাবে, কিন্তু প্রত্যেকটা মুভের জন্য তার 1 পয়েন্ট করে কাটা যাবে। তো সে তো দুইটা মুভ দিয়ে তারপর সে এখানে এসেছে। তো 10 - 2, 10 এটার জন্য -1, এই মুভের জন্য -1। সো ইফ হি রিচেস দিস স্টেট হি গেটস পয়েন্ট +8। এখন দিস ইজ নট দ্য অনলি অপশন, এটা কিন্তু একমাত্র টার্মিনাল স্টেট রিচ করার অপশন না, সে কিন্তু চাইলে আরো অনেকভাবে টার্মিনাল স্টেট রিচ করতে পারে ফ্রম বাই ফলোইং দ্য আদার ব্রাঞ্চেস। তো লেটস সে আমি পুরো ট্রিটা কনস্ট্রাক্ট করলাম, এবং পুরো ট্রিটা কনস্ট্রাক্ট করে আমি সবগুলো অপশন নিলাম, তার মানে যতভাবে টার্মিনাল স্টেট রিচ করা পসিবল আমি সবগুলো অপশন কনসিডার করলাম, এবং এক একটাতে কিন্তু সে এক এক রকম পয়েন্ট পাবে, কোনোটাতে 6 পাচ্ছে, কোনোটাতে 4, 6, 2, ডিপেন্ডিং অন হাউ মেনি মুভস হি হ্যাজ মেড, 0, 2। So there are lots of options here. So পুরো গেম ট্রিটা কনস্ট্রাক্ট করা হলো। Now after constructing the whole game tree, the agent has to consider which one is the best, or which branch it should take to reach the state that will give it its maximum utility. আমরা কিন্তু আগে একদম শুরুতে কিন্তু আমরা পড়েছিলাম যে একটা রেশনাল এজেন্ট আমরা তাকেই বলবো যে তার এক্সপেক্টেড ইউটিলিটিটা ম্যাক্সিমাইজ করতে চাচ্ছে। সো ডেফিনেটলি আমাদের প্যাকম্যানও কারেন্ট পজিশনে বসে চাচ্ছে তার ইউটিলিটি ম্যাক্সিমাইজ করতে, তার মানে ম্যাক্সিমাম ইউটিলিটি অ্যাচিভ করতে, তার মানে এমন একটা টার্মিনাল স্টেট রিচ করতে যেখানে তার ইউটিলিটিটা ম্যাক্সিমাম হবে। সো সে ট্রিটা কনস্ট্রাক্ট করলো, সে কিন্তু এখনো কোনো মুভ দেয় নাই, জাস্ট কনস্ট্রাক্টেড দ্য ট্রি। এখন সে চিন্তা করতেছে তার কোন মুভটা দেওয়া উচিত, তো এটা সে কিভাবে পাবে? এখন যেহেতু সে তার ইউটিলিটি ম্যাক্সিমাইজ করতে চাচ্ছে, তো সে যেটা করবে সেটা হচ্ছে এই যে ভ্যালুগুলো সে ক্যালকুলেট করলো, টার্মিনাল স্টেটের যে ইউটিলিটি ভ্যালুগুলো সে ক্যালকুলেট করলো, এর মধ্যে কোনটা ম্যাক্সিমাম সেটা সে ফাইন্ড আউট করার চেষ্টা করবে। এবং সেটা ফাইন্ড আউট করার একটা ইজি অপশন হচ্ছে এই যে ইন্টারমিডিয়েট স্টেট গুলো, এগুলোর তো কোনো ইউটিলিটি ভ্যালু নাই, ইউটিলিটি ভ্যালু হচ্ছে শুধুমাত্র লিফ স্টেট গুলার, শুধুমাত্র লিফে যেগুলো আছে। তো লিফের এই ভ্যালুগুলোকে উপর দিকে আনবো আমরা, এবং উপর দিকে আনার সময় সবসময় ম্যাক্সিমামটাকে কনসিডার করবো। যেমন আমি দেখাচ্ছি, যেমন এখানে একটা 2 আছে আর একটা আছে 0, এই দুটাই কিন্তু এই ইন্টারমিডিয়েট নোডটার চাইল্ড। তো আমরা এই ইন্টারমিডিয়েট নোডটার ভ্যালু ধরে নিব হচ্ছে 2, which is the maximum between 2 and 0। তো প্রথমে পুরো ট্রিটা কনস্ট্রাক্ট করে ফেলার পর টার্মিনাল ইউটিলিটি গুলো আমরা পেয়ে গেলাম, এখন আমরা ব্যাক করব ভ্যালুগুলো, এবং ব্যাক করার সময় ম্যাক্সিমামটা কনসিডার করে করে ব্যাক করব। অর্থাৎ প্রত্যেকটা ইন্টারমিডিয়েট নোডকে এখন একটা ইউটিলিটি ভ্যালু আমরা সেট করব, হোয়াট উইল বি দ্যাট ইউটিলিটি ভ্যালু? দ্য ম্যাক্সিমাম অফ ইটস চিলড্রেন। একইভাবে 2 আর 6 এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 6, সো দিস উইল হ্যাভ 6। 4 আর 6 এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 6, সো দিস উইল হ্যাভ 6। এবং এটাতে তো 8 আগেই আছে। এখন এই 2 আর 6 এর মধ্যে ম্যাক্সিমাম 6, সো দিস উইল বি 6। 6 আর 8 এর মধ্যে ম্যাক্সিমাম 8, সো দিস উইল বি 8। 6 আর 8 এর মধ্যে ম্যাক্সিমাম 8, so this will be 8. So finally, after getting all the values upwards towards the root has value 8. এটার মিনিং হচ্ছে 8 is the maximum achievable utility from this game. এই গেমটা যদি প্যাকম্যান খেলে তাহলে তার কর্তৃক অ্যাচিভেবল ম্যাক্সিমাম ইউটিলিটি ভ্যালু হচ্ছে 8।
তো এখন সে কনসিডার করবে ওকে 8 ইজ দ্য ম্যাক্সিমাম আই ক্যান অ্যাচিভ উইথ চাইল্ড গেভ মি দ্য ভ্যালু 8, কোন চাইল্ডের কাছ থেকে আমি 8 ভ্যালুটা পেলাম। দেখা যাচ্ছে তার রাইট সাইডের চিলড্রেন তাকে 8 ভ্যালুটা দিয়েছে, অর্থাৎ সে যদি রাইটে মুভ করে তাহলে সে ওই ব্রাঞ্চটা ফলো করতে পারবে যে ব্রাঞ্চ দিয়ে সে 8 ইউটিলিটির স্টেটটা রিচ করতে পারবে। সো প্যাকম্যান ইজ গোইং টু মেক দিস মুভ, প্যাকম্যান ইজ গোইং টু মেক দিস মুভ। তাহলে এইভাবে আমরা আমাদের এজেন্টকে গেম প্লেইং শেখাতে পারি। সে প্রথমে গেম ট্রিটা কনস্ট্রাক্ট করে সবগুলো অপশন কনসিডার করে ফেলবে এবং তারপরে ভ্যালুগুলো যখন উপরের দিকে আসবে তখন ম্যাক্সিমামটা কনসিডার করে করে উপরে আসবে, কারণ সে ইউটিলিটি ম্যাক্সিমাইজ করতে চাচ্ছে, এবং আলটিমেটলি সে ওই ব্রাঞ্চটা বা ওই মুভটা কনসিডার করবে যেটা তাকে ম্যাক্সিমাম ইউটিলিটি নোডের দিকে নিয়ে যাবে। দ্যাটস হাউ দ্য অ্যালগরিদম উইল ওয়ার্ক। তো আমরা স্পেসিফিক অ্যালগরিদমটা দেখবো, এখন জাস্ট আমরা স্ট্র্যাটেজিটা দেখলাম। নাও এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান আপ টিল নাও? এখন পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? বলো বলো। এই সাইডে যে লেফট সাইডে 2 6 এগুলো কিভাবে হলো? আচ্ছা, এগুলো এখানে পুরো ট্রিটা আসলে কনস্ট্রাক্ট করে দেখানো হয় না, যেহেতু ট্রিটা বড় হয়। বাট ইফ ইউ মানে আমরা অ্যাজিউম করে নিয়েছি। না, yes, if you expand the node, then you will get to states where you will get these points. ওকে, তুমি যদি এই নোডটাকে আরো এক্সপ্যান্ড করো তাহলে আলটিমেটলি তুমি এমন কিছু টার্মিনাল স্টেট রিচ করবা যে টার্মিনাল স্টেট গুলোতে ভ্যালু হবে 2, ভ্যালু হবে 6, লাইক দ্যাট। ওকে ম্যাম, লাস্টে আমরা কি উপরের দিকে ব্যাক করব? হ্যাঁ হ্যাঁ, পুরো ট্রিটা কনস্ট্রাক্ট হয়ে গেলে পরে আমরা ভ্যালুগুলো উপরের দিকে রুট পর্যন্ত ব্যাক করব। আচ্ছা আচ্ছা, আমি আরো সামনের দিকে যাই তাহলে আরো ক্লিয়ার হবে। যখন আমি স্পেসিফিক অ্যালগরিদম দেখাবো তখন টপিকটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো জাস্ট one moment, I'm going to move forward. Sorry, just a moment. ওকে, তো এখন আমরা একটু টু প্লেয়ার গেমের দিকে যাই। লেটস মুভ অন টু আ টু প্লেয়ার গেম নাও। এতক্ষণ আমরা সিঙ্গেল প্লেয়ার গেম দেখলাম, তো এখন আমরা একটু টু প্লেয়ার গেমের দিকে যাই। সো লেটস সে নাও উই আর কনসিডারিং আ টু প্লেয়ার গেম, অর্থাৎ আমাদের প্যাকম্যান তো আছেই বোর্ডে, তার সাথে আমাদের আরো একটা এজেন্ট আছে যেটা হচ্ছে ঘোস্ট। এখানে দেখো রেড কালারের আরেকটা পিস দেখা যাচ্ছে, দিস ইজ অ্যাকচুয়ালি দা ঘোস্ট। তো এখন গেমের অবজেক্টিভটা একটু চেঞ্জ হয়েছে। এখন গেমটা কিন্তু প্যাকম্যানের অবজেক্টিভ আগের মতোই, প্যাকম্যান এখনো হোয়াইট ডটটা খেতে চাচ্ছে, বাট এখন একটা ঘোস্ট একটা প্লেয়ার আছে, তার কাজ হচ্ছে প্যাকম্যানের সাথে মিট করা। তো সে যদি প্যাকম্যানের সাথে মিট করে দেন প্যাকম্যান ডাইস এন্ড ঘোস্ট গেটস আ লট অফ পয়েন্টস। তো এখন কিন্তু গেমটা শেষ হওয়ার বা এন্ড হওয়ার এখন দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে প্যাকম্যান যদি ডট খেয়ে ফেলে তাহলে গেমটা এন্ড হয়ে যাবে, আরেকটা হচ্ছে ঘোস্ট যদি প্যাকম্যানের সাথে মিট করে দেন প্যাকম্যান ডাইস, সো ইন দ্যাট কেস অলসো দ্য গেম ইজ গোইং টু এন্ড। এখনো লেটস সে আমরা একটা পয়েন্ট সিস্টেম করলাম। আই ডোন্ট নো এক্স্যাক্টলি হোয়াট দ্য পয়েন্ট সিস্টেম দ্যাট হ্যাজ বিন ইউজড ইন দিস স্লাইড, বাট লেটস সে আগের মতোই প্যাকম্যান যদি সরি লেট মি টেক দ্য পেন। ওকে, তো লেটস সে আগের মতোই প্যাকম্যান যদি ইট করে হোয়াইট ডটটা তাহলে তাকে আমরা +10 দিচ্ছি প্রত্যেকটা মুভের জন্য -1, আর লেটস সে প্যাকম্যান যদি ঘোস্টের সাথে মিট করে তাহলে সে -20 পাচ্ছে, বিকজ ইটস ডাইং, সো ইট গেটস নেগেটিভ পয়েন্ট। আচ্ছা, এখন আমরা এরকম একটা পয়েন্ট সিস্টেম করব। পয়েন্ট সিস্টেম করার পরে এখন আমরা গেমটা সামনের দিকে নিতে চাচ্ছি। সো লেটস সে আগের মতোই আমরা প্রথমে কনসিডার করলাম প্যাকম্যানের মুভ। দ্য ফার্স্ট মুভ ইজ প্যাকম্যান। এখন কিন্তু টার্ন টেকিং হবে, অর্থাৎ একবার প্যাকম্যান মুভ দিবে, একবার ঘোস্ট মুভ দিবে, আবার প্যাকম্যান মুভ দিবে, আবার ঘোস্ট মুভ দিবে, লাইক দ্যাট। সো প্রথমে লেটস সে প্যাকম্যানের মুভ। প্যাকম্যানের মুভ হলে প্যাকম্যান লেফটে যেতে পারে আর রাইটে যেতে পারে। এরপরের মুভটা কিন্তু ঘোস্টের, তো ঘোস্টও কিন্তু আইদার লেফটে যেতে পারে আর রাইটে যেতে পারে। তো এখন এরকম করে চলতে চলতে দেয়ার আর লটস অফ টার্মিনাল স্টেটস দ্যাট ক্যান বি রিচড। যেমন এখান থেকে দেখাই যাচ্ছে প্যাকম্যান যদি আরেক ঘর ডানে যায়, এখন কিন্তু আবার প্যাকম্যানের মুভ, তো প্যাকম্যান যদি এক ঘর ডানে যায় তাহলে কিন্তু সে ডটটা খেয়ে ফেলতে পারবে। আবার এই এই স্টেট থেকে যদি সে এক ঘর ডানে যায় তাহলে কিন্তু সে ঘোস্টের সাথে মিট করে ফেলবে। এরপরে যদি লেটস সে টার্মিনাল স্টেট যদি রিচ না করতে পারি আমরা, তাহলে কিন্তু
এরপরে আবার ঘোস্টের মুভ হবে, তখন আবার ঘোস্টের মুভটা কনসিডার করতে হবে। তো এইভাবে গেম ট্রিটা কনস্ট্রাক্ট হবে এবং আলটিমেটলি টার্মিনাল স্টেট রিচ হবে। তো এখানে দুই ধরনের টার্মিনাল স্টেট হতে পারে, একটা হচ্ছে প্যাকম্যান ডট খেয়ে ফেললে তখন দেখা যাবে প্যাকম্যানের পজিটিভ পয়েন্ট হচ্ছে, আরেকটা টার্মিনাল স্টেট হতে পারে যে যদি ঘোস্ট প্যাকম্যানের সাথে মিট করে ফেলে সেক্ষেত্রে কিন্তু প্যাকম্যানের নেগেটিভ পয়েন্ট হবে। তো লেটস সে আমরা পুরো ট্রিটা কনস্ট্রাক্ট করলাম এবং কনস্ট্রাক্ট করার পরে আমরা সবগুলো পয়েন্ট ক্যালকুলেট করলাম। যেমন এখানে কিছু একটাতে দেখা যাচ্ছে +8, একটাতে দেখা যাচ্ছে -20, +4, -10, -5, -18, -8, -20. So there are lots of points that can be achieved. তো এখন আসলে প্যাকম্যান কত পয়েন্ট আর্ন করেছে সেটা ডিপেন্ড করতেছে সে কোন স্টেট রিচ করতে পারলো তার উপরে। এখন আমরা এই পয়েন্টগুলো ক্যালকুলেট করলাম। সো দিস পয়েন্টস আর নট ইম্পর্টেন্ট হিয়ার, ডিপেন্ডিং অন দ্য পয়েন্ট সিস্টেম অফ দ্য গেম এই পয়েন্টগুলো কিন্তু ক্যালকুলেট করা বা এই পয়েন্টগুলো লেবেলিং করা খুবই ইজি। দ্য মেইন কোয়েশ্চেন হিয়ার ইজ হুইচ মুভ শুড প্যাকম্যান মেক। সো আগের মতোই প্যাকম্যান যেটা করবে সেটা হচ্ছে সে ম্যাক্সিমাম ইউটিলিটির স্টেটটা রিচ করার চেষ্টা করবে। সো সে নিচের থেকে ম্যাক্সিমাম ভ্যালুগুলো উপরে আনার চেষ্টা করবে। কিন্তু এখন প্রবলেম হচ্ছে সবগুলো মুভ তো প্যাকম্যানের না, সো সে তো চাইলেই ম্যাক্সিমাম ভ্যালু চুজ করতে পারবে না, কারণ মাঝখানে কিছু কিছু মুভ আছে যেগুলো তার অপোনেন্টের, এবং অপোনেন্ট তো আর তাকে ম্যাক্সিমাম ভ্যালু চুজ করতে দিবে না। Opponent is working against him, so opponent is not going to let him choose the maximum value on the steps when there is the opponent's move. এখন আমরা যদি জিনিসটা এইভাবে কনসিডার করি যে লেটস সে দুইজন প্লেয়ার খেলতেছে এক্স এবং ওয়াই, এখন এক্স চাচ্ছে তার ইউটিলিটিটা ম্যাক্সিমাইজ করতে, ওয়াইও চাচ্ছে তার নিজের ইউটিলিটিটা ম্যাক্সিমাইজ করতে। তো এটাকে কিন্তু আমরা অল্টারনেটলি এইভাবে বলতে পারি যে এক্স চাচ্ছে তার নিজের ইউটিলিটিটা ম্যাক্সিমাইজ করতে আর ওয়াই চাচ্ছে এক্স এর ইউটিলিটিটা মিনিমাইজ করতে। ইফ ইউ আর থিংকিং অ্যাবাউট জিরো সাম গেমস স্পেশালি, সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম কনসিডার করতেই পারি যে এক্স ইজ ট্রাইং টু ম্যাক্সিমাইজ হিজ ইউটিলিটি অ্যান্ড ওয়াই ইজ ট্রাইং টু মিনিমাইজ এক্স এর ইউটিলিটি, কারণ এক্স এর ইউটিলিটি মিনিমাইজ হওয়া মানেই কিন্তু ওয়াই এর ইউটিলিটি ম্যাক্সিমাইজ হওয়া। একজন প্লেয়ারের ইউটিলিটি মিনিমাইজ হওয়া মানে অপোনেন্ট প্লেয়ারের ইউটিলিটি ম্যাক্সিমাইজ হওয়া। সো সবগুলোকে যদি আমরা এক্স এর পার্সপেক্টিভে নিয়ে যাই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে এক্স যখন মুভ দিচ্ছে তখন সে তার ইউটিলিটি ম্যাক্সিমাইজ করতে চাচ্ছে, আর ওয়াই যখন মুভ দিচ্ছে তখন সে এক্স এর ইউটিলিটি মিনিমাইজ করতে চাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা এখানে অল্টারনেট করব, যখন এক্স এর মুভ বা যখন প্যাকম্যানের মুভ তখন আমরা ম্যাক্সিমাইজ করব, যখন ঘোস্টের মুভ তখন আমরা মিনিমাইজ করব, কারণ ঘোস্ট চাচ্ছে প্যাকম্যানের ইউটিলিটিটা মিনিমাইজ করতে। এবং এখানে নিচে যে পয়েন্টগুলো লেখা হয়েছে এগুলো কিন্তু সবই প্যাকম্যানের ইউটিলিটি। তো লেটস সি হাউ ইট ওয়ার্কস। -20 আর -8 এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে -8, সো আমরা এই স্টেটটার ভ্যালু ধরবো -8। -18 আর -5 এর মধ্যে ম্যাক্স হচ্ছে -5, -10 আর +4 এর মধ্যে ম্যাক্স হচ্ছে +4, -20 আর +8 এর মধ্যে ম্যাক্স হচ্ছে +8। এরপরে ঘোস্টের মুভ, সো এর পরবর্তী স্টেপে আমরা ম্যাক্সিমাইজ করব না, এর পরবর্তী স্টেপে আমরা মিনিমাইজ করব। তো -8 আর -5 এর মধ্যে মিনিমাম কি? -8, +4 আর +8 এর মধ্যে মিনিমাম হচ্ছে +4। এরপরে আবার প্যাকম্যানের মুভ, সো এরপরে আমরা আবার ম্যাক্সিমাইজ করব। সো -8 আর +4 এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে +4। সো প্যাকম্যান এখন চিন্তা করবে যে দ্য বেস্ট অ্যাচিভেবল ইউটিলিটি বাই প্যাকম্যান ইজ +4। খেয়াল করে দেখো +8 কিন্তু আর অ্যাচিভেবল না, কারণ মাঝখানে যেহেতু ঘোস্টের মুভ আছে ঘোস্ট আর +8 অ্যাচিভ করতে দিবে না। So that's why the best achievable utility by Pac-Man is +4. So it is going to make the move that is going to take it to the state where it can achieve +4. Okay? তাহলে যখন আমরা 2 প্লেয়ার গেম কনসিডার করতেছি তখন একইভাবে গেম ট্রিটা কনস্ট্রাক্ট হবে, বাট ভ্যালুগুলো উপরে ওঠার সময় যখন আমার এজেন্টের মুভ তখন ম্যাক্সিমাম ভ্যালুটা উঠবে, যখন অপোনেন্টের এজেন্টের মুভ তখন মিনিমাম ভ্যালুটা উঠবে। এভাবে ম্যাক্স মিন অল্টারনেট করে করে আলটিমেটলি যখন রুটে একটা ভ্যালু পৌঁছাবে তখন এজেন্ট কনসিডার করতে পারবে ওকে আই শুড মেক দিস মুভ নাও। দ্যাটস হাউ দ্য গেম ইজ গোয়িং টু প্রোগ্রেস। ওকে, ইজ দেয়ার এনি কোয়েশ্চেন? আমি কিন্তু এখনো অ্যালগরিদমটা ফর্মালি তোমাদেরকে দেখাই নাই, আমি জাস্ট স্ট্র্যাটেজিটা দেখাচ্ছি। সো দেয়ার মাইট বি আ ফিউ কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য ইমপ্লিমেন্টেশন, আই উইল টক টু দ্যাট অ্যাবাউট দ্যাট লেটার। হ্যাঁ বলো বলো বলো। ম্যাম এই গোস্টের কাজ তো শুধু প্যাকম্যানকে মেরে ফেলা, মানে ওর তো আর পয়েন্টটা খাওয়ার কোনো টার্গেট নাই না।
মানে গেমের টেকনিক্যালিটি নিয়ে এত বেশি চিন্তা করার দরকার নাই। অ্যাকচুয়ালি হোয়াট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য অ্যালগোরিদম। কারণ যখন এই তুমি যে কোনো একটা এখানে দেখা যাচ্ছে লেফট সাইডে, সেখানে দেখা যাচ্ছে গোসটা, কিন্তু এখানে তো পয়েন্ট নাই, আর প্যাকম্যানও লেফটের দিকে, তাহলে সেখানকার পয়েন্টটা কই? এখানে ঘোষটা কারেন্টলি তোমার হোয়াইট কালারের ডটের উপরে চলে আসছে মুভ করতে করতে। ও তো আচ্ছা, আলটিমেটলি হ্যাঁ উপরে চলে আসছে। তো আলটিমেটলি ঘোষটা যদি আবার মুভ করে তখন তো আবার হোয়াইট কালারের ডটটা ভিজিবল হয়ে যাবে। সো এখান থেকেও প্যাকম্যানের পক্ষে হোয়াইট কালারের ডটটা খাওয়া পসিবল ডিপেন্ডিং অন হোয়াট মুভস ইচ প্লেয়ার ইজ মেকিং। আচ্ছা। আচ্ছা, সো যেটা বললাম, এখন লেটস মুভ অন টু দ্য অ্যালগোরিদম। যে অ্যালগোরিদমটা মানে স্পেসিফিক যে অ্যালগোরিদমটা ইউজ করে আমরা এইভাবে ট্রি কনস্ট্রাকশন এবং ভ্যালুগুলো উপরের দিকে আনা এটা অ্যাচিভ করে থাকি, সেই অ্যালগোরিদমটার একটা নাম আছে। দ্য অ্যালগোরিদম ইজ কল্ড মিনিম্যাক্স সার্চ অ্যালগোরিদম। অ্যাডভার্সারিয়াল সার্চ ইজ দ্য জেনেরিক নেম, যেমন লোকাল সার্চ বা আনইনফর্মড সার্চ। আর স্পেসিফিক যে অ্যালগোরিদমটা ইউজ করা হয় বা যেটা আমরা এই কোর্সে শিখবো সেটার নাম হচ্ছে মিনিম্যাক্স সার্চ অ্যালগোরিদম। তো হাউ ডাজ মিনিম্যাক্স সার্চ ওয়ার্ক আমরা অলরেডি দেখেছি কিভাবে এটা কাজ করে। আর স্টেট স্পেস সার্চ ট্রি প্লেয়ার্স অল্টারনেট টার্নস কম্পিউট ইচ নোডস মিনিম্যাক্স ভ্যালু। মিনিম্যাক্স ভ্যালু মানে হচ্ছে ইউটিলিটি ভ্যালু, দ্য বেস্ট অ্যাচিভেবল ইউটিলিটি এগেইনস্ট আ রেশনাল অর অপটিমাল অ্যাডভার্সারি। এবং এটা কি ধরনের গেমের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি? ডিটারমিনিস্টিক জিরো সাম গেমস, টিক ট্যাক টো, চেস, চেকার্স, ওয়ান প্লেয়ার ম্যাক্সিমাইজেস রেজাল্ট, দ্য আদার মিনিমাইজেস রেজাল্ট। এই ধরনের গেমের ক্ষেত্রে আমরা অ্যালগোরিদমটা ইমপ্লিমেন্ট করে থাকি। আচ্ছা, হাউ ডাজ দ্য অ্যালগোরিদম ওয়ার্ক দেন? লেটস সি। আমরা সিউডো কোড পরে দেখব। লেটস গো টু দ্য এক্সাম্পল ফার্স্ট। তো মিনিম্যাক্স সার্চ অ্যালগোরিদম আমরা এইমাত্র যে ট্রিটা দেখলাম এক্স্যাক্টলি আসলে এইভাবেই কাজ করে। দ্য অনলি থিং ইজ যে ইট ওয়ার্কস ইন এ ডিএফএস ফ্যাশন, অর্থাৎ অ্যালগোরিদমটা ডিএফএস ফ্যাশনে কাজ করে। আমরা যেটা করলাম আমরা কিন্তু অনেকটা বিএফএস ফ্যাশনে করেছি, অর্থাৎ আমরা লেভেল ওয়াইজ পুরো ট্রিটা কনস্ট্রাক্ট করে গিয়েছি, তারপরে ভ্যালুগুলোকে কিন্তু আবার ওইভাবেই উপরের দিকে এনেছি। সো আমরা আসলে কোন স্ট্র্যাটেজি ইউজ করে ট্রিটা কনস্ট্রাক্ট করব ওইটাতে ওইভাবে ফোকাস করি নাই যখন স্ট্র্যাটেজিটা বললাম। নাও মিনিম্যাক্স সার্চ ওয়ার্কস ইন ডিএফএস ফ্যাশন। তো আমরা ডিএফএস কি এটা তো আমরা সবাই জানি। ডিএফএস মানে হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ, তার মানে ডিপেস্ট নোড বা নিউয়েস্ট নোডটাকে সবার আগে ভিজিট করতে হবে। সো হাউ ডাজ ইট ওয়ার্ক? লেটস সি। লেটস সে উই আর স্টার্টিং ফ্রম দ্য রুট। এবং এখানে একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু একটা কনভেনশন আছে। কনভেনশনটা হচ্ছে এরকম যে নর্মাল ট্রায়াঙ্গেল যেগুলো সেগুলো হচ্ছে ম্যাক্সের মুভ, আর আপসাইড ডাউন ট্রায়াঙ্গেল যেগুলো সেগুলো হচ্ছে মিনের মুভ। তো এই কনভেনশনটা কিন্তু ইউজুয়ালি ইউজ করা হয়ে থাকে। নর্মাল ট্রায়াঙ্গেল ইজ ম্যাক্সেস মুভ এন্ড আপসাইড ডাউন ট্রায়াঙ্গেল ইজ মিনস মুভ। তো কোনো একটা ট্রিতে যদি মেনশন করা না থাকে কোনটা ম্যাক্স কোনটা মিন, আমরা কিন্তু ট্রায়াঙ্গেল দেখলেই বুঝতে পারবো যে কোনটা ম্যাক্স আর কোনটা মিন। তার মানে নর্মাল ট্রায়াঙ্গেলের যে মুভগুলা বা যে স্টেপগুলা সেখানে ম্যাক্সিমাইজেশন হবে, আর আপসাইড ডাউন ট্রায়াঙ্গেলের যে মুভগুলা সেখানে মিনিমাইজেশন হবে। আচ্ছা, নাও লেটস সি। তো লেটস সে আমরা রুট থেকে শুরু করতেছি। তো রুটের তিনটা চাইল্ড আছে। তো যেহেতু ডিএফএস আমরা প্রথমে লেফট চাইল্ডে যাব, রাইট সাইডের সিবলিং দুটাকে আমরা আপাতত কনসিডার করতেছি না। তো লেফট সাইডে গেলাম, লেফট সাইডে যাওয়ার পরে আবার লেফটে যাব, এটারও তিনটা চাইল্ড আছে। সো লেফটে গেলাম, এখন লেফটে গিয়ে দেখা যাচ্ছে উই হ্যাভ রিচড আ টার্মিনাল নোড। আমরা একটা টার্মিনাল নোড রিচ করেছি যে নোডটার ইউটিলিটি ভ্যালু হচ্ছে 3। আচ্ছা, এখন যাওয়ার আগে প্রত্যেকটা নোডের কিন্তু একটা ইউটিলিটি ভ্যালু আছে। তো ইনিশিয়ালি আমরা ম্যাক্স নোডের ইউটিলিটি ভ্যালু ধরে নিব মাইনাস ইনফাইনাইট, আর মিন নোডের ইউটিলিটি ভ্যালু আমরা ধরে নিব প্লাস ইনফাইনাইট। তো এটা কেন করব? তার কারণ হচ্ছে আমরা যখন লেটস সে আমরা যখন প্রোগ্রামিং এ আমরা যখন কোনো একটা অ্যারের ম্যাক্সিমাম বের করতাম, আমরা কি করতাম? সবসময় ম্যাক্স ভ্যারিয়েবলের ভ্যালুটা খুব ছোট ধরি না? আমরা খুব ছোট ধরি এই কারণে যে প্রথম যেটার সাথে আমি কম্পেয়ার করব সেটাই যেন ওখানে অ্যাসাইন হয়ে যায়। এই কারণে ম্যাক্সের ভ্যালুটা আমরা শুরুতে খুব ছোট ধরে নিই। একইভাবে যখন আমরা মিনিমাম ক্যালকুলেট করি আমরা কিন্তু মিন ভ্যারিয়েবলটার ভ্যালুটা অলওয়েজ খুব বড় ধরি, যাতে করে মিনিমামটা ক্যালকুলেট করতে আমাদের সুবিধা হয়। এখানেও সেম কনসেপ্ট, আমরা যে কোনো ম্যাক্স নোডের ইউটিলিটি ভ্যালু প্রথমে আমরা ইনিশিয়ালি মাইনাস ইনফাইনাইট ধরে রাখবো। আমাদের তো একটা ভ্যারিয়েবলে অ্যাসাইন করতে হবে, তো উই হ্যাভ টু কিপ আ ভ্যারিয়েবল দেয়ার এন্ড দেয়ার শুড বি সাম ভ্যালু অ্যাসাইন্ড টু দ্যাট ভ্যারিয়েবল। Each max node will have value minus infinite in the beginning and each min node will have value plus infinite in the beginning. তো এখন আমরা লেফটে আসলাম, লেফটে এসে আমরা একটা টার্মিনাল নোড পেলাম এবং এই টার্মিনাল নোডটার ইউটিলিটি ভ্যালু হচ্ছে 3। তো আমরা এখন যেটা করব, যেহেতু ডিএফএস আমরা কিন্তু এই ভ্যালুটাকে উপরের দিকে নিয়ে আসব বিফোর ইভেন কনসিডারিং দ্য সিবলিংস। তো জিনিসটা এমন না যে সিবলিং গুলোর মধ্যে কম্পারিজন হবে, ব্যাপারটা হচ্ছে এমন যে চাইল্ডের সাথে প্যারেন্টের কম্পারিজন হবে। সো আমরা 3 কে উপরে আনবো এবং প্লাস ইনফাইনাইটের চাইতে যেহেতু 3টা বেটার
আমরা তো মিনিমাম চাচ্ছি, তো ডেফিনেটলি প্লাস ইনফাইনাইটের চেয়ে 3 অনেক স্মল, তো এটার ভ্যালুটা চেঞ্জ করে আমরা ইমিডিয়েটলি 3 বানিয়ে ফেলবো। তো যেহেতু ডিএফএস ফ্যাশনে কাজ হচ্ছে, সো যেটা হবে যে একটা একটা করে চাইল্ডের ভ্যালু প্যারেন্টের কাছে আসবে, এবং প্যারেন্ট এখন পর্যন্ত যে ভ্যালুগুলো অবজার্ভ করেছে তার চাইতে যদি দেখা যায় চাইল্ডের ভ্যালুটা বেটার, তাহলে প্যারেন্টের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তো এরপরে আমরা নেক্সট চাইল্ডকে কনসিডার করতেছি। তো দেখা যাচ্ছে নেক্সট চাইল্ডও একটা টার্মিনাল নোড যার ভ্যালু হচ্ছে 12। তো 12 কে এখন উপরে আনবো, কিন্তু মিনিমাইজার তো অলরেডি 3 অবজার্ভ করেছে এবং 3 ইজ বেটার দ্যান 12, যেহেতু সে মিনিমাইজ করতে যাচ্ছে, তো 12টা কিন্তু এখানে আর অ্যাসাইন হবে না। এরপর নেক্সট চাইল্ড দেখবো, নেক্সট চাইল্ডও একটা টার্মিনাল নোড যার ভ্যালু হচ্ছে 8। 8ও তো 3 এর চাইতে বেটার না, 3 এর চাইতে স্মলার কিছু পেলে আমরা এটাকে আপডেট করতে পারতাম, কিন্তু যেহেতু স্মলার কিছু পেলাম না, সো উই আর নট গোইং টু আপডেট দিস ভ্যালু এনিমোর। তাহলে এই মিনিমাইজার নোডটার ভ্যালু ফিক্সড হয়ে গেল 3। এখন যেটা হবে এই ভ্যালুটা সে তার প্যারেন্টের কাছে পাস করবে। প্যারেন্টের কাছে পাস করলো, এখন প্যারেন্ট তো ম্যাক্সিমাইজার এবং প্যারেন্টের কারেন্ট ভ্যালু হচ্ছে মাইনাস ইনফাইনাইট, সে তো কোনো ভ্যালু এখনো পায় নাই, তো সে তার লেফট চাইল্ড থেকে একটা ভ্যালু পেল 3 which is better than মাইনাস ইনফাইনাইট, সো সে এই ভ্যালুটা চেঞ্জ করে বানিয়ে ফেললো 3। এনি কোয়েশ্চেন সো ফার? এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? অ্যালগরিদমটা কি ফলো করা যাচ্ছে? Yes, ma'am. ওকে, সো তাহলে এখন এই যে ম্যাক্সিমাইজার নোডটা আছে রুটে, সে এখন তার নেক্সট চাইল্ডকে কনসিডার করবে। এখন নেক্সট চাইল্ডকে কনসিডার করতে গেলে নেক্সট চাইল্ড তো এগেইন একটা মিনিমাইজার নোড, তো এটার ভ্যালুটা আমরা আবার প্লাস ইনফাইনাইট বানিয়ে দিলাম। এখন সে নিচে যাবে তার লেফট চাইল্ডকে দেখতে, তো লেফট চাইল্ড ইজ এগেইন আ টার্মিনাল নোড যার ভ্যালু হচ্ছে 2। তো এখন এই 2টা উপরে চলে আসবে, 2 উইল কাম হিয়ার। তো 2 এখানে আসার পরে সে তার নেক্সট চাইল্ডকে কনসিডার করবে, নেক্সট চাইল্ড হচ্ছে 4। তো যেহেতু অলরেডি 2 আছে, সো 4 এখানে কোনো আপডেট করতে পারবে না। তারপরের চাইল্ড হচ্ছে 6, সো 6ও এখানে কোনো আপডেট করতে পারবে না, সিন্স 2 ইজ লোয়ার দ্যান 4 অর 6। তাহলে 2ই তার ফাইনাল ভ্যালু, এবং এই ফাইনাল ভ্যালুটা এখন সে তার প্যারেন্টের কাছে পাস করবে। প্যারেন্টের কাছে পাস করলে এখন প্যারেন্ট তো লেফট সাইড থেকে অলরেডি 3 পেয়েছে এবং প্যারেন্ট তো ম্যাক্সিমাইজার, সো ডেফিনেটলি 3 বড়। তো যেহেতু 3 বড়, প্যারেন্ট কিন্তু 3 ভ্যালুটাই রাখতে চাইবে, সে কিন্তু 2 কে কনসিডার করবে না। ওকে, তাহলে রুটের ভ্যালু স্টিল 3 থাকলো। এখন আমরা ডান দিকে যাচ্ছি, ডান দিকের চাইল্ডও মিনিমাইজার, তো একইভাবে এটার ভ্যালুও আমি সেট করলাম প্লাস ইনফাইনাইট। দেন এখন এটা লেফট চাইল্ড 14, তাহলে এখানে 14 আসবে। নেক্সট এটার নেক্সট চাইল্ড হচ্ছে 5, তো 5 তো 14 এর চেয়ে ছোট, সো এখানে এটা আপডেট হয়ে যাবে 5। নেক্সট চাইল্ড 2 which is even lower than 5, সো এটা আপডেট হয়ে যাবে 2। তাহলে ফাইনালি এই মিনিমাইজার নোডটার ভ্যালু হলো 2, এবং এই 2টা এখন উপর দিকে যাবে, কিন্তু যেহেতু উপরে প্যারেন্ট ম্যাক্সিমাইজার সে যেহেতু অলরেডি 3 পেয়েছে ফ্রম প্রিভিয়াস চাইল্ড, তো সে কিন্তু 2টাকে আর কনসিডার করবে না, কারণ সে তো ম্যাক্সিমাইজ করতে যাচ্ছে, তো 2 কনসিডার হবে না। তাহলে দেখা যাচ্ছে যে রুট যে ম্যাক্সিমাম ভ্যালুটা অ্যাচিভ করতে পারবে সেটা হচ্ছে 3, সো যে দিক থেকে সে 3 পেয়েছে সেই মুভটা সে নিবে, বা সেই স্টেপটাতে সে যাওয়ার জন্য স্টেপ নিবে। সো বোঝা গেল মিনিম্যাক্স সার্চ অ্যালগরিদম কিভাবে কাজ করে। কোয়াইট ইজি, কিন্তু ডিএফএস ফ্যাশনে আমি যাব, লেফট থেকে রাইট পর্যন্ত ট্রিটাকে আমি ট্রাভার্স করব, এবং প্রত্যেকবারে আমি চাইল্ড নোডের ভ্যালুটা প্যারেন্ট নোডের কাছে নিয়ে আসব, এবং যদি প্যারেন্ট নোডের চাইতে বেটার হয় ভ্যালুটা, তাহলে ওই ভ্যালুটা আমি প্যারেন্ট নোডে সেট করে দিব, বা প্যারেন্ট নোডের ভ্যালুটা আপডেট করে দিব। বাট যদি বেটার না হয় তাহলে আমি প্যারেন্ট নোডের ভ্যালুটা আপডেট করব না, প্যারেন্ট নোডের ভ্যালুটা প্রিভিয়াসলি যা ছিল তাই থাকবে। দ্যাটস হাউ মিনিম্যাক্স সার্চ অ্যালগরিদম ইজ গোইং টু ওয়ার্ক। So is it clear to everyone? Any question from anyone? আচ্ছা, এখন দেখো, let's talk about the efficiency of the algorithm. আমরা যদি এই অ্যালগরিদমটা ইউজ করতে পারি, মিনিম্যাক্স সার্চ ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমরা সবসময় অপটিমাল রেজাল্ট পাবো। দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং মিনিম্যাক্স সার্চ। এখানে চিন্তা করে দেখো,
আমরা যখন এই অ্যালগরিদমটা ইউজ করতেছি তখন কিন্তু we are always considering that our opponent is playing optimally. আমরা বলতেছি আমাদের অপোনেন্ট আমাদের ইউটিলিটিটা মিনিমাইজ করবে, তার মানে আমরা কিন্তু কনসিডার করতেছি আমাদের অপোনেন্ট অপটিমালি খেলতেছে। তো অপোনেন্ট অপটিমালি খেলতেছে কনসিডার করে কিন্তু আমি আমার অপটিমাল মুভটা দিচ্ছি। সো কেউ যদি এই ট্রিটা বা এই অ্যালগরিদমটা একদম এভাবে ইমপ্লিমেন্ট করতে পারে তাহলে সে কিন্তু অপটিমাল রেজাল্ট পাবে, অর্থাৎ সে কিন্তু সবসময় বেস্ট মুভটা দিতে পারবে। So if we could do this, so let's see if we can actually do this. এফিসিয়েন্সি, অ্যালগরিদমটার পারফরম্যান্স কেমন? এটা তো ডিএফএস, তো যেহেতু এটা ডিএফএস সো এটা টাইম আর স্পেস কমপ্লেক্সিটি কিন্তু ঠিক ডিএফএস এর মতো। টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ বি টু দি পাওয়ার এম, স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ বিএম। সো স্পেস ইজ নট আ প্রবলেম হিয়ার সিন্স উই আর ইউজিং ডিএফএস। আমরা জানি ডিএফএস এর ক্ষেত্রে স্পেসটা কখনোই প্রবলেম না। দ্য প্রবলেম ইজ দ্য টাইম কমপ্লেক্সিটি। এই ট্রিটা এত বড় হয়ে যাবে যে এত বড় একটা ট্রি সবগুলো নোড এক্সপ্যান্ড করে নেভিগেট করে তারপরে ডিসিশন নেওয়া যে নেক্সট কোন মুভটা দিব, এটা কিন্তু সবসময় ফিজিবল হবে না। ইট ইজ নট গোয়িং টু বি ফিজিবল অ্যাট অল। এখানে দেখো একটা এক্সাম্পল দেখানো হয়েছে, লেট মি শো দ্যাট, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াই ইট ওন্ট বি ফিজিবল অ্যাট অল। তো এটা হচ্ছে টিকট্যাকটো, টিকট্যাকটো গেম ট্রি। তো টিকট্যাকটো এর ক্ষেত্রে টিকট্যাকটো গেমটার মধ্যে আমরা সবাই জানি গেমটার রুল হচ্ছে যে 9টা একটা বোর্ডে 9টা স্কোয়ার আছে বা 9টা পজিশন আছে। তো একজন প্লেয়ার ক্রস দিবে আরেকজন প্লেয়ার সার্কেল দিবে, এইভাবে গেমটা সামনের দিকে যাবে। এবং যদি 3টা ক্রস লাইন আপ হয়ে যায় তাহলে যে ক্রস দিচ্ছে সে জিতবে, যদি 3টা সার্কেল লাইন আপ হয়ে যায় তাহলে যে সার্কেল দিচ্ছে সে জিতবে। আর যদি দেখা যায় কোনো কিছুই লাইন আপ হলো না, পুরো বোর্ডটা ফিল আপ হয়ে গেল, তাহলে গেমটা টাই হবে। দ্যাটস দ্য রুল অফ দ্য গেম অফ টিকট্যাকটো। তো লেটস সে আমরা টিকট্যাকটো গেমের জন্য একটা গেম প্লেইং এজেন্ট ডিজাইন করতে চাই এবং সেই কারণে আমরা গেম ট্রি কনস্ট্রাক্ট করতেছি। ইনিশিয়ালি যে ক্রস দিচ্ছে তার মুভ এবং তাকে আমরা ম্যাক্স প্লেয়ার ধরতেছি। তো ব্ল্যাঙ্ক বোর্ড থেকে শুরু হচ্ছে। তো ম্যাক্সের কিন্তু এখন 9টা অপশন আছে, 9টা স্কোয়ারে যেহেতু এমটি, সো 9টার যে কোনোটাতে কিন্তু সে ক্রস বসাতে পারে। সো এই স্টেপে আমরা 9টা চাইল্ড পাচ্ছি। এরপরে চিন্তা করে দেখো, এরপরে সার্কেলের মুভ। তো সার্কেল যখন মুভ দিবে প্রত্যেকটার করেসপন্ডিং সার্কেলের কিন্তু আবার 8টা করে অপশন আছে। সো ইন দিস লেভেল উই হ্যাভ টু কনসিডার 9 into 8 নোটস। এর পরের লেভেলে আমাদের কনসিডার করতে হবে 9 into 8 into 7 নোটস। তারপরের লেভেলে কনসিডার করতে হবে 9 into 8 into 7 into 6 নোটস, এরকম করে আপ টু দ্য এন্ড। তো আমার মনে হয় ইমাজিন করতে পারতেছো যে ট্রিটার সাইজটা কত বড় হবে, হাউ বিগ দ্য ট্রি ইজ গোইং টু বি। টার্মিনাল স্টেট রিচ করা পর্যন্ত কত বিশাল একটা ট্রি আমাকে কনস্ট্রাক্ট করতে হবে এবং কতগুলো নোড হ্যান্ডেল করতে হবে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। সো দিস ইজ জাস্ট আ সিম্পল গেম অফ টিকট্যাকটো। টিকট্যাকটো কিন্তু একটা খুবই সিম্পল গেম। তো এত ছোট একটা গেমের জন্য এত বড় একটা ট্রি হ্যান্ডেল করতে হচ্ছে, তো বোঝাই যাচ্ছে যে হাউ কমপ্লেক্স দিস অ্যালগোরিদম ইজ ইন রেসপেক্ট টু দ্য টাইম কমপ্লেক্সিটি। তো টিকট্যাকটো এর মতো একটা ছোট গেমের জন্য আমার যদি এত বড় ট্রি কনস্ট্রাক্ট করতে হয়, হোয়াট উইল হ্যাপেন ইফ আই এম কনসিডারিং আ চেস প্লেইং এজেন্ট। চেসের ক্ষেত্রে অ্যাভারেজ ব্রাঞ্চিং ফ্যাক্টর হচ্ছে 35, তার মানে এক একটা কনফিগারেশন থেকে অ্যাবাউট 35 ডিফারেন্ট মুভস দেওয়া পসিবল অন অ্যাভারেজ। আর হাইট অফ দ্য ট্রি হচ্ছে 100, তার মানে 100 হাইট পর্যন্ত আমাকে ট্রিটা কনস্ট্রাক্ট করা লাগতে পারে। তার মানে এটার কমপ্লেক্সিটি দাঁড়াচ্ছে 35 টু দি পাওয়ার 100, অর্থাৎ লাস্ট লেভেলে নোডের সংখ্যা হতে পারে ইটস পসিবল টু গো আপ টু 35 টু দি পাওয়ার 100। সো ইটস আ কমপ্লিটলি ইনফিজিবল সিনারিও। চেসের মতো কমপ্লিকেটেড গেম কখনোই আমি এইভাবে মিনিম্যাক্স সার্চ অ্যালগোরিদম দিয়ে আসলে সলভ করতে পারবো না, ইটস নট পসিবল। টিকট্যাকটো হয়তো পসিবল বাট স্টিল ইটস গোয়িং টু টেক আ লট অফ টাইম। চেস ইম্পসিবল, চেস আমি মিনিম্যাক্স সার্চ দিয়ে আসলে এইভাবে সলভ করতে পারবো না, কারণ এত বড় ট্রি কনস্ট্রাক্ট করবো শুধু কোন মুভ দিব একটা মুভ কনসিডার করার জন্য, দ্যাট ইজ নট ফিজিবল অ্যাট অল। এই ট্রিটা তো আমি কনস্ট্রাক্টই করতে পারবো না, সো ডেফিনেটলি ইটস নট ফিজিবল। সো দ্যাট ইজ দ্য প্রবলেম উইথ মিনিম্যাক্স সার্চ। মিনিম্যাক্স সার্চকে আমি যদি এটা র ফর্মে ইউজ করতে চাই সেটা ইউজ করা পসিবল হবে না, এটা টাইম কমপ্লেক্সিটির জন্য, যে এত বেশি নোড আমাকে এক্সপ্যান্ড করতে হবে, তো সেটা আসলে আলটিমেটলি ফিজিবল হবে না। তো এই কারণে আমরা মিনিম্যাক্স সার্চ অ্যালগোরিদমকে এটার একদম র ফর্মে ইউজ করতে পারবো না। সো উই আর গোইং টু হ্যাভ টু ডু সাম মডিফিকেশন। আমাদের অ্যালগোরিদমটা একটু মডিফাই করতে হবে যাতে করে আমরা অ্যালগোরিদমটাকে আসলে ইউজেবল করতে পারি। তো কি ধরনের মডিফিকেশন আমরা করতে পারি? সো দেয়ার আর টু থিংস উই ক্যান ডু অ্যাকচুয়ালি। দুইটা কাজ আমরা করতে পারি, দুইটা মডিফিকেশন আমরা দেখব। একটা হচ্ছে ইউজিং ডেপথ লিমিটেড সার্চ।
এটা আমরা জানি, এটা আমাদের কাছে নতুন কিছু না। তো আমরা তো ডেপথ ফার্স্ট সার্চ ইউজ করতেছি মিনিম্যাক্স সার্চ অ্যালগরিদমে, তো এটা না করে আমরা যেটা করতে পারি, আমরা ডেপথ লিমিটেড সার্চ ইউজ করতে পারি। তার মানে হচ্ছে আমরা ট্রিটাকে একদম এম লেভেল পর্যন্ত আমরা কনস্ট্রাক্ট করব না, আমরা যেটা করব মাঝখানে কোথাও লেভেলটা লিমিট করে দিব এবং ওই লিমিট পর্যন্ত আমরা আসলে ট্রিটাকে কনস্ট্রাক্ট করব। সো লেটস সে আমি এখানে লেভেলটা লিমিট করে দিলাম, লেটস সে আমি বলে দিলাম যে দিস ইজ এল এন্ড, এবং এই এল লেভেল পর্যন্ত আমি ট্রিটাকে কনস্ট্রাক্ট করব। এর বিয়ন্ডে ট্রিতে আর যাই নোড থাক, যেটাই থাক না কেন, ট্রিটাকে আমি কনস্ট্রাক্ট করব না। আই এম গোইং টু কনস্ট্রাক্ট দ্য ট্রি আপ টু দ্য লেভেল এল। তো এটা যদি আমি কনসিডার করি, ইন দ্যাট কেস আমরা একটা প্রবলেম ফেস করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে ট্রিটাকে যদি আমি একদম লাস্ট লেভেল পর্যন্ত কনস্ট্রাক্ট না করি, তাহলে তো আসলে টার্মিনাল নোডগুলো কিন্তু আমি রিচ করতে পারবো না। এটা মনে হয় আমরা বুঝতে পারতেছি যে if I don't construct the tree up to the leaf nodes or up to the terminal nodes, then I'm not going to, just give me one moment, okay? Just one moment. এই চামেলি, চামেলি, এই রুহানকে এখান থেকে নিয়ে যা না। ওকে, আই এম সরি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, সো যেটা বলছিলাম, ওকে, লেটস গেট ব্যাক। যেটা বলছিলাম যে ডেপথ লিমিটেড সার্চ ইউজ করব, অর্থাৎ লেভেল এল পর্যন্ত আমি ট্রিটাকে কনস্ট্রাক্ট করব, এর বিয়ন্ডে আমি ট্রিটাকে আর কনস্ট্রাক্ট করব না। তো এটা যদি আমি করতে চাই, তাহলে যে প্রবলেমটা ফেস করব সেটা হচ্ছে, যেহেতু আমি ট্রিটাকে টার্মিনাল নোড পর্যন্ত এক্সপ্যান্ড করতেছি না, সো আলটিমেটলি কিন্তু টার্মিনাল নোডের যে ইউটিলিটি ভ্যালুগুলো সেগুলো তো আমি পাবো না। যদি আমি পুরো ট্রিটাকে কনস্ট্রাক্ট করি, তাহলেই আমি টার্মিনাল স্টেট রিচ করব এবং সেক্ষেত্রে টার্মিনাল স্টেটের যে ইউটিলিটি ভ্যালু আছে সেগুলো আমি উপরের দিকে আনতে পারবো। এখন আমি যদি পুরো ট্রিটা কনস্ট্রাক্টই না করি, তাহলে তো আমি টার্মিনাল স্টেট রিচই করতে পারতেছি না। How will I know the value of the terminal states, or how will I know what the values of these intermediate states is going to be? এটার জন্য আমার যেটা করতে হবে, আমাকে এস্টিমেশন করতে হবে। I have to make some sort of estimation. I have to use an evaluation function and I have to set values to these intermediate nodes as if they were terminal nodes. তো এই যে ইন্টারমিডিয়েট নোডগুলো যে লেভেলে এসে আমি ট্রিটাকে শেষ করে দিচ্ছি, এগুলোকে আমার এখন টার্মিনাল নোড হিসাবে কনসিডার করতে হবে এবং এগুলোতে আমার এখন ভ্যালু বসায় দিতে হবে, এবং এই ভ্যালুগুলো আমি কোনো একটা ইভালুয়েশন ফাংশন ইউজ করে আমি এস্টিমেশনের মাধ্যমে ক্যালকুলেট করব। তাহলে তো এরপর তো আমি মিনিম্যাক্স ইমপ্লিমেন্ট করতেই পারবো, বাকি ট্রিটুকুর জন্য কিন্তু মিনিম্যাক্স ইউজ করা পসিবল হবে। এখন কোশ্চেন হচ্ছে, হোয়াট কাইন্ড অফ ইভালুয়েশন ফাংশন এন্ড হাউ ক্যান আই অ্যাকচুয়ালি এস্টিমেট হোয়াট দ্য ভ্যালু অফ দিস স্টেট ইজ গোইং টু বি। এটা কিন্তু আসলে এস্টিমেট করা পসিবল। যেমন ধরো তুমি চেস প্লেইং এজেন্ট তৈরি করতেছো এবং তুমি এল এর ভ্যালু সেট করলা 10, এল ইকুয়াল টু 10, অর্থাৎ 10 মুভ পর্যন্ত ট্রিটা কনস্ট্রাক্ট করা হবে, এরপরে এস্টিমেশন করা হবে। তো 10 মুভ যদি একটা গেম খেলা হয়, তাহলে কিন্তু গেমের বোর্ডটার দিকে তাকালে কিছুটা আইডিয়া ডেফিনেটলি করা যায় হুইচ প্লেয়ার ইজ গোইং টু উইন অর হুইচ প্লেয়ার ইজ মোর লাইকলি টু উইন। যেমন যদি দেখা যায় যে প্লেয়ার 1 এর কুইনটা আছে কিন্তু প্লেয়ার 2 এর কুইনটা অলরেডি বোর্ড থেকে রিমুভ হয়ে গেছে, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে প্লেয়ার 1 এর অ্যাডভান্টেজ বেশি। আবার যদি দেখা যায় যে প্লেয়ার 2 এর নাইটটা আছে, প্লেয়ার 1 এর আবার নাইট নাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার প্লেয়ার 2 এর অ্যাডভান্টেজটা একটু বেশি। তো গেম বোর্ডের যে কারেন্ট কন্ডিশন সেটার উপর বেস করে কিন্তু আমি একটা পয়েন্ট দিতেই পারি ওই স্টেটকে, অর্থাৎ ওই স্টেটে লেটস সে প্লেয়ার 1 যদি আমার এজেন্ট হয়, প্লেয়ার 1 কে আমি তো একটা পয়েন্ট দিতেই পারি ডিপেন্ডিং অন দ্য স্ট্যাটাস অফ দ্য বোর্ড। যদি দেখা যায় প্লেয়ার 2 এর অবস্থা ভালো, তাহলে আমি প্লেয়ার 1 কে কোনো একটা নেগেটিভ পয়েন্ট দিলাম। যদি দেখা যায় প্লেয়ার 1 এর অবস্থা ভালো, তাকে আমি কোনো একটা পজিটিভ পয়েন্ট দিলাম, এবং কতটুকু ভালো তার উপর ডিপেন্ড করে পজিটিভ আর নেগেটিভের ম্যাগনিটিউডটা কিন্তু চেঞ্জ হতে পারে। এই ধরনের একটা ইভালুয়েশন ফাংশন যদি আমি প্রপারলি ডিজাইন করে নেই, তাহলে কিন্তু এস্টিমেশনটা করা পসিবল। তো ইউজুয়ালি ইভালুয়েশন ফাংশন গুলো এই ফর্মে হয়ে থাকে, সরি জাস্ট লেট মি টেক দ্য পেন হিয়ার। ইউজুয়ালি ইভালুয়েশন ফাংশন গুলো এই ফর্মেট হয়ে থাকে, w1 f1s plus w2 f2s plus wn fns like that, where f1s is equal to number of white queens minus number of black queens etc. তার মানে আমি কতগুলো ফাংশন ডিজাইন করলাম, খুব সিম্পল কিছু ফাংশন, যে হোয়াইট কুইন আর ব্ল্যাক কুইনের ডিফারেন্স কত, তারপরে হোয়াইট নাইট আর ব্ল্যাক নাইটের ডিফারেন্স কত, হোয়াইট পন আর ব্ল্যাক পনের সংখ্যার ডিফারেন্স কত,
এবং প্রত্যেকটার আমি একটা ওয়েটেজ দিলাম। ডেফিনেটলি কুইনের ক্ষেত্রে ওয়েটেজটা বেশি হবে, নাইটের ক্ষেত্রে তার চেয়ে হয়তো একটু কম হবে, পনের ক্ষেত্রে হয়তো আরো একটু কম ওয়েটেজ হবে। তো এইভাবে ওয়েটেজ দিয়ে আমি একটা ইভালুয়েশন ফাংশন ডিজাইন করলাম এবং এই ইভালুয়েশন ফাংশনের যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটাকে আমি ওই স্টেটের জন্য টার্মিনাল ইউটিলিটি হিসাবে কনসিডার করব। ওকে, সো ইন্টারমিডিয়েট স্টেট আমি যে লেভেলে এসে গেমটা শেষ করে দিচ্ছি সেই লেভেলের প্রত্যেকটা স্টেটের জন্য আমি ইভালুয়েশন ফাংশনের ভ্যালুটা ক্যালকুলেট করব এবং ওই ইভালুয়েশন ফাংশনের ভ্যালুটাকে আমি ওই স্টেটের জন্য টার্মিনাল ইউটিলিটি হিসাবে কনসিডার করব এবং তারপরে আমি একইভাবে মিনিম্যাক্স সার্চ ইমপ্লিমেন্ট করে কনসিডার করব হুইচ মুভ টু মেক নেক্সট। তো এটা বোঝা যাচ্ছে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য আইডিয়া? ওকে, এখন যেটা হচ্ছে এটা আমি করতে পারি এবং এটা করলে কিন্তু আমার টাইম কমপ্লেক্সিটির প্রবলেমটা আর থাকবে না, কারণ আমি যেহেতু লেভেল লিমিট করে দিচ্ছি আই এম নট কনস্ট্রাক্টিং দ্য হোল ট্রি। বাট একটা প্রবলেম হচ্ছে এখন কিন্তু আমি অ্যালগরিদমটাকে আর আগের মতো অপটিমাল বলতে পারবো না, তার কারণ আই এম মেকিং সাম সর্ট অফ এস্টিমেশন। আমি যেহেতু একটা এস্টিমেশনের উপরে বেস করে কাজ করতেছি, তো ডেফিনেটলি অ্যালগরিদমটাকে এখন আগের মতো 100% অপটিমাল গ্যারান্টি কিন্তু দেওয়া যাবে না, কারণ এস্টিমেশন ক্যান বি রং। আমরা আগেও দেখেছি যে যখনই আমি কোনো একটা এস্টিমেশনের বেসিসে কাজ করি তখন কিন্তু সেই অ্যালগরিদমটার অপটিমালিটির গ্যারান্টি কখনোই দেওয়া যায় না, বিকজ ইটস কোয়াইট পসিবল দ্য এস্টিমেশন মাইট বি রং। যে আমি এস্টিমেট করলাম যে প্লেয়ার 1 অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে, বাট আসলে হয়তো তা না, আসলে হয়তো প্লেয়ার 2 আলটিমেটলি উইন করবে। তো এস্টিমেশন মাইট বি রং। এই কারণে এস্টিমেটের বেসিসে কাজ করলে কখনোই 100% অপটিমাল রেজাল্ট পাওয়া যায় না। তো দিস ইজ দ্য ফার্স্ট অপশন। দ্য সেকেন্ড অপশন ইজ আমরা যেটা করতে পারি, আমরা ট্রিটা লিমিট করলাম না, ট্রি এর লিমিট সেট করলাম না, আমরা যেটা করব সেটা হচ্ছে পুরো ট্রিটাই আমরা কনস্ট্রাক্ট করব, বাট যে ব্রাঞ্চগুলো আমার কাছে মনে হবে কনস্ট্রাক্ট না করলেও চলে বা ভিজিট না করলেও চলে ওই ব্রাঞ্চগুলোকে আমি ইগনোর করব। দিস স্ট্র্যাটেজি ইজ নোন অ্যাজ গেম ট্রি প্রুনিং। তো যদি আমি গেম ট্রি প্রুনিং ইউজ করি তাহলে আমি ট্রি এর লেভেলটা কিন্তু লিমিট করব না, আমি এম ডেপথ পর্যন্তই ট্রিটাকে কনস্ট্রাক্ট করব, বাট কিছু কিছু ব্রাঞ্চ আমি প্রুন করে ফেলবো, অর্থাৎ পুরো ট্রিটাকে আমি কনস্ট্রাক্ট করব না। কোনো একটা ব্রাঞ্চ যদি আমার মনে হয় যে এই ব্রাঞ্চটা আমার ভিজিট না করলেও চলবে সেই ব্রাঞ্চটাকে আমি প্রুন করে ফেলবো। ইফ আই ইউজ দিস স্ট্র্যাটেজি দেন আমার কিন্তু ওই প্রবলেমটা থাকতেছে না যে আমাকে এস্টিমেশন করতে হবে, সেই প্রবলেমটা থেকে কিন্তু আমি বের হয়ে আসতে পারতেছি। সো দিস ইজ আ বেটার স্ট্র্যাটেজি দেন ইউজিং ডেপথ লিমিটেড সার্চ। তো লেটস সি হাউ দিস স্ট্র্যাটেজি ওয়ার্কস। আমরা কিভাবে কোনো একটা ব্রাঞ্চ প্রুন করতে পারি সেটা দেখি। So let me show you. Okay. So আগের এক্সাম্পলটাই ইউজ করতেছি। সো আমরা কিন্তু নরমাল মিনিম্যাক্স সার্চে ইমপ্লিমেন্ট করব, কিন্তু ইমপ্লিমেন্ট করার সময় আমরা কিছু জিনিস কনসিডার করব যেগুলোর বেসিসে আমরা কিছু কিছু ব্রাঞ্চ প্রুন করতে পারবো। তো আগের মতোই আগের প্রিভিয়াস এক্সাম্পলটাই দেখাচ্ছি। লেটস সে আমি এখান থেকে শুরু করতেছি, এটার ভ্যালু ধরলাম মাইনাস ইনফাইনাইট, লেফটে গেলাম, লেফটে মিনিমাইজার নোটটার ভ্যালু ধরলাম প্লাস ইনফাইনাইট, তারপরে তার লেফটে গেলাম, লেফটে একটা টার্মিনাল নোড যেটার ভ্যালু হচ্ছে 3, তাহলে 3টাকে উপরে আনলাম এবং এই মিনিমাইজারটার ভ্যালু হয়ে গেল 3। এরপরে 12, তারপরে 8, সো মিনিমাইজারের ভ্যালু কিন্তু কোনো চেঞ্জ হলো না। আচ্ছা, এরপরে আমি নেক্সট চাইল্ডে গেলাম। তো নেক্সট চাইল্ডে গেলে নেক্সট চাইল্ডের ভ্যালু আমি আগের মতোই প্লাস ইনফাইনাইট ধরলাম। ও সরি, তার আগে তো এটার ভ্যালু 3 হয়ে গেছে। তো নেক্সট চাইল্ডে গেলাম, এটার ভ্যালু প্লাস ইনফাইনাইট ধরলাম, এরপরে লেফটে গেলাম 2, সো 2টা এখানে চলে আসলো। এখন দেখো, নাও কনসিডার, এখন এটা একটা মিনিমাইজার নোড, দিস ইজ আ মিনিমাইজার নোড যেটা একটা ভ্যালু পেলো, যে ভ্যালুটা হচ্ছে 2। এখন তার প্যারেন্ট কিন্তু একটা ম্যাক্সিমাইজার নোড। এখন প্যারেন্ট যে ম্যাক্সিমাইজার নোড সে একটা ভ্যালু তার লেফট চাইল্ড থেকে অলরেডি প্রিভিয়াসলি পেয়েছে, যে ভ্যালুটা হচ্ছে 3। তো আবার বলছি, this child is a minimizer node which has already observed the value 2 and its parent is a maximizer node which has already got the value 3 from its left child. এখন দেখো, প্যারেন্ট কিন্তু 3 এর চাইতে বড় ভ্যালু চাচ্ছে, তো 3 এর চাইতে ছোট কোনো ভ্যালু কিন্তু সে অ্যাকসেপ্ট করবে না, সো ডেফিনেটলি 2 কে সে অ্যাকসেপ্ট করবে না। এখন আমি যদি পরবর্তী চাইল্ডগুলোকে দেখি, এগুলোকে যদি আমি দেখি, তাহলে এগুলোর ভ্যালু যদি 2 এর চাইতে বড় হয় এই মিনিমাইজারের ভ্যালু তো 2ই থাকবে, কারণ সে তো 2 পেয়েছে অলরেডি, 2 ইজ মিনিমাম, 2 is lower than any higher value, so তার ভ্যালু কিন্তু 2ই থাকবে। If I get 4 or 6 or 8 here, this minimizer is going to retain the value 2. আর যদি আমি ছোট ভ্যালু পাই, let's say 0 পাইলাম বা -1 বা -5,
তাহলে এই মিনিমাইজার ভ্যালুটা কিন্তু আরো কমবে। আমার কথাটা কি ফলো করা যাচ্ছে? সো এটা যেহেতু একবার 2 পেয়েছে, সো সে কিন্তু 2 এর চাইতে কম ভ্যালু হলে সে নিবে, কমে যাবে, কিন্তু 2 এর চাইতে বড় কিন্তু সে কখনো হবে না। আর তার প্যারেন্ট যেহেতু অলরেডি 3 পেয়েছে, সো সে তো 2 কেই অ্যাকসেপ্ট করতেছে না, সো 2 এর চাইতে ছোট কোনো ভ্যালু অ্যাকসেপ্ট করার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে কি আমার পরবর্তী চাইল্ডগুলো দেখার কোনো যুক্তি আছে? Is there any logic in checking the next branches? নো ম্যাম। কোনো যুক্তি কিন্তু নাই। তার কারণ হচ্ছে লেফট চাইল্ড থেকে সে যে ভ্যালুটা পেয়েছে সেই ভ্যালুটাই প্যারেন্ট অ্যাকসেপ্ট করতেছে না। এখন রাইট চাইল্ড থেকে তো সে এর চাইতে ছোট ভ্যালু পাইতে পারে, বড় ভ্যালু তো আর এখানে আসবে না, এটা একটা মিনিমাইজার নোড। তো এর চাইতে ছোট ভ্যালু এনে তো আমার কোনো লাভ হচ্ছে না, কারণ এটাই অ্যাকসেপ্টেড হচ্ছে না, তো এর চাইতে ছোট কোনো ভ্যালু তো ডেফিনেটলি অ্যাকসেপ্টেড হবে না। এই কারণে আমরা কিন্তু এই ব্রাঞ্চ দুইটা পূরণ করে দিতে পারি। এখানে যাই থাকে, এখানে যদি আরো ইন্টারমিডিয়েট নোড থাকে, আরো টার্মিনাল নোড থাকে, আরো লম্বা যদি 100 নোডের একটা ব্রাঞ্চও থাকে, দেয়ার ইজ নো পয়েন্ট। এই মিনিমাইজার নোডের ভ্যালু কখনোই 2 এর চাইতে বড় হবে না, এবং এই প্যারেন্ট কখনোই এই মিনিমাইজার নোডের ভ্যালুকে আর অ্যাকসেপ্ট করবে না। তো এখানে যদি বিশাল একটা 1000 নোডের ব্রাঞ্চও থাকে, আই ক্যান প্রুন দ্য হোল থিং, বিকজ এখান থেকে আমার কোনো বেনিফিট হচ্ছে না। তো কিভাবে প্রুনিংটা হবে ক্লিয়ার? আমি আরেকবার এক্সপ্লেইন করতেছি। এই মিনিমাইজার নোডটা তার লেফট চাইল্ড থেকে একটা ভ্যালু পেল 2, এবং তার প্যারেন্ট অলরেডি এর চাইতে বেটার একটা ভ্যালু তার লেফট সাবট্রি থেকে পেয়েছে। সো প্যারেন্ট কিন্তু এই 2টাকেই অ্যাকসেপ্ট করতেছে না। তো যেহেতু প্যারেন্ট 2 কে অ্যাকসেপ্ট করতেছে না, এই মিনিমাইজার এখন তার ডান দিকের চাইল্ডগুলো থেকে যে ভ্যালুই পাক, দেয়ার ইজ নো বেনিফিট। ডান দিকের চাইল্ডগুলো থেকে যদি বড় কোনো ভ্যালু সে পায়, এটা তো 2ই থাকবে, 2 এর চাইতে বড় তো এটা হবে না, দিস ইজ আ মিনিমাইজার নোড। আর ডান দিকের চাইল্ডগুলো থেকে সে যদি আরো ছোট ভ্যালু পায়, তাহলে এটা আরো ছোট হবে। তো প্যারেন্ট তো 2 কেই অ্যাকসেপ্ট করতেছে না, তো 2 এর চাইতে ছোট কোনো ভ্যালু অ্যাকসেপ্ট করার তো কোনো প্রশ্নই ওঠে না। আমার আলটিমেট কনসিডারেশন হচ্ছে রুটে কোন ভ্যালুটা যাচ্ছে। সো রুটে তো কোনো ভ্যালু এখান থেকে যাচ্ছে না, বোঝাই যাচ্ছে। সো দ্যাটস ওয়াই পরবর্তী চাইল্ডগুলোকে দেখার আর কোনো যুক্তি নাই, আমি পরবর্তী চাইল্ডগুলোকে প্রুন করে দিতে পারি। প্রুন করে দিলাম। এবার লেটস সে আমি পরেরটাতে গেলাম, এটাও প্লাস ইনফাইনাইট, এটার প্রথম চাইল্ড হচ্ছে 14, সো দিস ইজ 14। এখন দেখো, এখন কিন্তু প্রুনিং হবে না, কারণ হচ্ছে 14 তো অ্যাকসেপ্টেবল। এটা যেহেতু 3 পেয়েছে, তো 3 এর চাইতে 14 ডেফিনেটলি বেটার, তো সেটা একটা ম্যাক্সিমাইজার নোড, সে কিন্তু 14 কে অ্যাকসেপ্ট করবে যদি 14 উপরে যায়। তো দ্যাটস ওয়াই আমার এখন পরবর্তী চাইল্ডগুলো দেখতে হবে whether it is going to remain 14 or it is going to change to some other value. তো পরের চাইল্ডটাকে দেখলাম 5, সো এটা চেঞ্জ হয়ে গেল 5। 5 কিন্তু স্টিল অ্যাকসেপ্টেবল টু দ্য প্যারেন্ট। তো যতক্ষণ পর্যন্ত অ্যাকসেপ্টেবল ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো প্রুনিং হবে না, যখনই আনঅ্যাকসেপ্টেবল হয়ে যাবে তখন আমরা পরের গুলোকে প্রুন করে দিতে পারি। তো এর পরেরটা দেখলাম 2, সো এটা 2 ইজ আনঅ্যাকসেপ্টেবল, 2 কিন্তু প্যারেন্ট আর অ্যাকসেপ্ট করবে না। সো এর পরে যদি আরো চাইল্ড থাকতো, সেগুলোকে আমি প্রুন করে দিতে পারতাম। ওকে, সো ইজ ইট ক্লিয়ার? বোঝা যাচ্ছে যে কিভাবে প্রুনিংটা হচ্ছে? ম্যাম লেফট সাইডের কাজটা একবার দেখাবেন। কোনটা? 3 পর 12 এগুলো কেন নেন না? লেফট সাইডে তো কোনো প্রুনিং এর কোনো ব্যাপার নাই, কারণ লেফট সাইডে তো আমরা যখন লেফট সাইডে গিয়েছি তখন তো আসলে প্যারেন্টে কোনো ভ্যালুই অ্যাসাইন হয় নাই। তো প্যারেন্টে যেহেতু কোনো ভ্যালু অ্যাসাইন হয় নাই, সো লেফট সাইডে কোনো প্রুনিং হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো লেফট সাইডে আমরা কি করলাম, এটার ভ্যালু শুরুতে মাইনাস ইনফাইনাইট ধরেছিলাম, এটা প্লাস ইনফাইনাইট। তো প্রথমে 3 আসলো, তো 3 তো প্লাস ইনফাইনাইটের চেয়ে বেটার, এই কারণে 3 কে আমরা এখানে বসিয়ে ফেললাম। এরপরে 12, তো 12 তো 3 এর চাইতে ভালো না, যেহেতু এটা মিনিমাইজার নোড, সো এটা 3 থাকলো। এরপরে 8, তো এটা 3 থাকলো, এই 3টা উপরে উঠে গেল। এখন যখন প্যারেন্ট একটা ভ্যালু পেলো, তারপর আমরা প্রুনিং কনসিডার করতে পারবো। লেফট সাইডটা যখন লেফট সাবট্রিটা যখন আমরা এক্সপ্যান্ড করলাম, তখন তো প্যারেন্ট এখনো কোনো ভ্যালু দেখেই নাই, তো কার সাথে আমরা কম্পেয়ার করব? তখন তো পুরোটাই আসলে আমার করতে হবে। সো মিনিম্যাক্স ট্রি এর লেফট সাবট্রিটা কখনোই আসলে প্রুনিং হয় না, কারণ তখন পর্যন্ত তো প্যারেন্ট কোনো ভ্যালুই পায় নাই। প্যারেন্ট কোনো ভ্যালু পেলে তারপর পরবর্তী চাইল্ডে গেলে তখন আমরা কম্পেয়ার করে দেখতে পারবো whether I am giving the parent something better or not. ওকে, সো লেফট সাবট্রিতে কখনোই প্রুনিং হয় না, প্রুনিং হয় এর পরের গুলোতে। আচ্ছা, তাহলে আমরা মনে হয় প্রুনিংটা বুঝতে পারলাম। সো সেম থিং গোজ ফর অপোজিট অলসো। যদি একটা মিনিমাইজার প্যারেন্ট থাকে যার চাইল্ড হচ্ছে একটা ম্যাক্সিমাইজার নোড, তাহলেও কিন্তু সেম আমাকে কনসিডার করতে হবে যে প্যারেন্ট বেটার কোনো ভ্যালু অবজার্ভ করেছে কিনা। যদি দেখা যায় যে চাইল্ডের ভ্যালুটা প্যারেন্টের কাছে অ্যাকসেপ্টেবল না,
তাহলে আমি চাইল্ডের পরবর্তী সাকসেসর গুলোকে প্রুন করে দিতে পারি। দ্যাটস দ্য স্ট্র্যাটেজি। আচ্ছা, এখন দেখি তোমরা কতটুকু বুঝতে পেরেছো। আজকে আমাদের ক্লাসের এখন আবার 15 মিনিটের মতো বাকি আছে। তো আমি সরি, এই অ্যালগরিদমটার মানে এই প্রুনিং এর একটা স্ট্র্যাটেজিটার একটা নাম আছে, এটাকে বলা হয়ে থাকে আলফা বেটা প্রুনিং। কেন আলফা বেটা প্রুনিং বলা হয় ওটা আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে ডিসকাস করে দিব। আপাতত আমরা জাস্ট নামটা জেনে রাখি, এই প্রুনিং স্ট্র্যাটেজিটার নামটা হচ্ছে আলফা বেটা প্রুনিং। তো নেক্সট ক্লাসে আমি দেখিয়ে দিব কেন এটাকে আলফা বেটা প্রুনিং বলা হয়। আচ্ছা, এখন তোমাদের জন্য একটা কুইজ। কুইজ মানে হচ্ছে একটা প্র্যাকটিস। এখানে একটা ট্রি দেখানো হয়েছে, দেখো। You have to apply the minimax search algorithm with alpha beta pruning on this tree, and you have to tell me which branches will be pruned. চেষ্টা করো। যদিও তোমরা মাত্রই প্রুনিং স্ট্র্যাটেজিটা শিখলা, সো অনেকেই হয়তো পারবা না, হয়তো ভুল হবে, হয়তো কনফিউশন হবে। ডেফিনেটলি আমি দেখিয়ে দিব, বাট ইউ ট্রাই ইয়োরসেলফ। ট্রাই করো যে কোন কোন ব্রাঞ্চ এখানে প্রুন হবে। জাস্ট মনে রাখতে হবে যে যখন আমি কোনো একটা নোডের ভ্যালু প্যারেন্টের কাছে পাঠাচ্ছি, যদি দেখি যে প্যারেন্ট এই ভ্যালুটা অ্যাকসেপ্ট করবে না, তাহলে আমি সরি, পাঠাচ্ছি বলা ঠিক না, পাঠাই তো একদম শেষে। যখন কোনো একটা নোডের ভ্যালু আমি প্যারেন্টের সাথে কম্পেয়ার করতেছি, যদি দেখি যে এই ভ্যালুটা প্যারেন্ট অ্যাকসেপ্ট করবে না, তাহলে আমি এই নোডের পরবর্তী সাকসেসর গুলোকে প্রুন করে ফেলবো। দ্যাটস দ্য সিম্পল স্ট্র্যাটেজি, এক লাইনের স্ট্র্যাটেজি। যে প্যারেন্টের সাথে কম্পেয়ার করে দেখবো, যদি দেখি প্যারেন্ট এই ভ্যালুটা অ্যাকসেপ্ট করবে না, আমি আমার পরবর্তী সাকসেসর গুলোকে প্রুন করে দেব। আর যদি দেখি প্যারেন্ট এই ভ্যালুটা অ্যাকসেপ্ট করবে, ম্যাম তাহলে আমি পরবর্তী সাকসেসর গুলোকে এক্সপ্যান্ড করব। হ্যাঁ, বলো। ম্যাম একটু লেট জয়েন করছে তো, মানে অ্যাকসেপ্ট করার ফর্মুলাটা একটু বলবেন যে কখন অ্যাকসেপ্ট হচ্ছে? আচ্ছা, এখন আর এটা আমি বলতেছি না, আমি এই ট্রিটা যখন করে দেখিয়ে দিব তখন বুঝতে পারবা। তো যারা টাইমলি জয়েন করেছো এবং ওকে। যারা জিনিসগুলো দেখেছো, তারা একটু ট্রিটা সলভ করার চেষ্টা করো। ট্রিটা সলভ করার চেষ্টা করো এবং আমাকে বলো কোন কোন ব্রাঞ্চ প্রুন হবে। আফটার দ্যাট আই উইল শো ইউ দ্য সলিউশন।
ম্যাম আছেন? হ্যাঁ বলো। ম্যাম আমার ডাটা শেষের দিকে ম্যাম বন্ধ হয়ে যাবে আর কি, লিভ নিতে হচ্ছে আচ্ছা তোমার অ্যাটেন্ডেন্সটা। আইডিটা লিখে দাও এতে জি ম্যাম। চ্যাট বক্সে। বলছি। ওকে। আমার প্রায় শেষ। ওকে, সো কেউ কি বলতে পারবা যে কোন কোন ব্রাঞ্চ পূরণ হবে? ক্যান এনিওয়ান টেল মি? সবাই কি শুনতে পাচ্ছো? ইয়েস ম্যাম। এনি আইডিয়া হুইচ ব্রাঞ্চেস উইল বি প্রুনড? ম্যাডাম একটা বের করা যাচ্ছে যে এল এর ব্রাঞ্চটা পূরণ হয়ে যাবে ম্যাডাম, এল এর যেই আচ্ছা, আর কোনটা? ওকে ওকে, আর কোনটা? ম্যাম আর তো পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো আমাদের সময় খুব বেশি নেই, তো আমি দেখিয়ে দিই, তারপর তোমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দিব। সো দেখো যে কিভাবে এটা হবে। সো প্লিজ ওয়াচ কেয়ারফুলি, ওকে? তাহলে আমরা এখান থেকে শুরু করতেছি। সো দিস ইজ মাইনাস ইনফাইনাইট, লেফটে গেলাম, দিস ইজ প্লাস ইনফাইনাইট, তারও লেফটে গেলাম, দিস ইজ अगेन মাইনাস ইনফাইনাইট, আরো লেফটে গেলাম। এবার আমরা একটা টার্মিনাল নোড পাচ্ছি, যে টার্মিনাল নোডটার ভ্যালু হচ্ছে 10। তো আমরা 10 কে উপরে আনলাম, সো দিস ইজ 10। তারপরে নেক্সট চাইল্ডকে দেখলাম 6, সো ডেফিনেটলি 6 ইজ নট বেটার দেন 10, সো এটা কিন্তু 10ই থাকলো। এই 10টা উপরে উঠে গেল, সো দিস বিকামস 10। ম্যাম ভ্যালু বড় দেখে কি সিলেক্ট করতেছে এখানে? দিস ইজ আ ম্যাক্সিমাইজার নোড, দিস ইজ আ মিনিমাইজার নোড, দিস ইজ আ ম্যাক্সিমাইজার নোড। তো ম্যাক্স স্টেপে ম্যাক্সিমামটা কনসিডার করব, মিন স্টেপে মিনিমামটা কনসিডার করব। ওকে ম্যাম। আচ্ছা, এখন তাহলে 10টা উপরে উঠে গেল। উপরে ওঠার পরে এখন আমি ডান দিকের চাইল্ডে যাচ্ছি, রাইট চাইল্ডে। তো এটার ভ্যালু আবার মাইনাস ইনফাইনাইট ধরে নিলাম, সিন্স ইটস আ ম্যাক্সিমাইজার নোড। এরপরে এটা লেফটে গেলাম, লেফটে গিয়ে এখন দেখো এটা একটা ভ্যালু পেলো, সেটা হচ্ছে 100। এখন দেখো
এই মিনিমাইজারটা এই ম্যাক্সিমাইজারের প্যারেন্ট। এখন সে অলরেডি একটা ভ্যালু অবজার্ভ করেছে যে ভ্যালুটা হচ্ছে 10, সো সে কিন্তু ডেফিনেটলি 10 বা 10 এর চাইতে লোয়ার ভ্যালু খুঁজতেছে, 10 এর চাইতে হায়ার কোনো ভ্যালু সে অ্যাকসেপ্ট করবে না। সো ডেফিনেটলি দিস 100 ইজ নট গোয়িং টু বি অ্যাকসেপ্টেড বাই ইটস প্যারেন্ট। এই 100টা কিন্তু তার প্যারেন্টের কাছে অ্যাকসেপ্টেড হবে না, কারণ প্যারেন্ট তো অলরেডি 10 পেয়েছে, সো সে 10 বা 10 এর চাইতে লোয়ার ভ্যালু খুঁজতেছে। এখন যেহেতু এই 100টা অ্যাকসেপ্টেড হবে না, সো ডেফিনেটলি আমি এখন ডান দিকের চাইল্ডটাকে যদি অবজার্ভ করিও, যে ভ্যালুই আমি পাই সেটা কিন্তু প্যারেন্টের কাছে অ্যাকসেপ্টেড হবে না, কারণ 100 এর চাইতে লোয়ার কোনো ভ্যালু এই ম্যাক্সিমাইজার নোডে আসবে না। আর 100 এর চাইতে হায়ার ভ্যালু আসলে এখানে কোনো লাভই নাই, তার কারণ হচ্ছে এর প্যারেন্ট অলরেডি 10 পেয়েছে, সো 10 এর চাইতে হায়ার কোনো ভ্যালুই সে অ্যাকসেপ্ট করবে না। এই কারণে আমি কিন্তু এই ব্রাঞ্চটাকে প্রুন করে দিতে পারি। আমার এই চাইল্ডটাকে দেখার আর কোনো যুক্তি নাই, কারণ লেফট চাইল্ড থেকে যে ভ্যালুটা পেয়েছে সেটাই প্যারেন্ট অ্যাকসেপ্ট করতেছে না। তো আমি তো আগেই বলেছিলাম যে প্যারেন্ট যদি অ্যাকসেপ্ট না করে তাহলে পরবর্তী সাকসেসর গুলোকে প্রুন করে দেওয়া যাবে। তাহলে কি হলো, এই 10টা এখন উপরে উঠে যাবে, এই ম্যাক্সটার ভ্যালু হয়ে গেল 10। এবার নিচে মিনে আসলাম প্লাস ইনফাইনাইট, তার লেফটে ম্যাক্সে আসলাম মাইনাস ইনফাইনাইট, এখন তার লেফটে 1, তাহলে এটা 1 হলো। এখন তার প্যারেন্ট তো কোনো ভ্যালু এখনো অবজার্ভই করে নাই, সো এখানে আসলে কোনো প্রুনিং হবেও না, এখান থেকে 2 হলো। এখন এই 2টা উপরে উঠে আসলো। এখন খেয়াল করে দেখো, এই যে ম্যাক্সিমাইজার সে অলরেডি 10 অবজার্ভ করেছে ফ্রম ইটস লেফট সাবট্রি, সো সে কিন্তু 10 বা 10 এর চাইতে বড় ভ্যালু খুঁজতেছে। তার যে চাইল্ড মিনিমাইজার, এই মিনিমাইজারে এখন এইমাত্র একটা ভ্যালু আসছে, সেটা হচ্ছে 2, এবং ডেফিনেটলি 2টা কিন্তু 10 এর চাইতে ছোট, সো 2 কিন্তু প্যারেন্ট কখনোই অ্যাকসেপ্ট করবে না। তো যেহেতু 2কেই প্যারেন্ট অ্যাকসেপ্ট করতেছে না, সো আমার পরবর্তী চাইল্ড দেখার আর কোনো যুক্তি নাই, কারণ পরবর্তী চাইল্ড থেকে আমি যদি 2 এর চাইতে লোয়ার আরো ভ্যালু পাই আমার কোনো বেনিফিট হচ্ছে না, কারণ সেগুলাও প্যারেন্ট অ্যাকসেপ্ট করবে না। প্যারেন্ট অলরেডি এর চাইতে ভালো ভ্যালু অবজার্ভ করে ফেলেছে। ওকে ম্যাম, কে নোটে যদি 11 থাকতো তাহলে কি উপরে আসতো? কে নোডে যদি 11 থাকতো, হ্যাঁ কে নোডে 11 থাকলে তো এটা 11 হতো, তাই না? এবং 11 তো 10 এর চাইতে বেটার, তখন তো আমি আর প্রুনিং করতে পারতাম না, তখন আমার দেখা লাগতো ডান দিকে কি আছে। ঠিক আছে, বোঝা গেছে? যদি অ্যাকসেপ্টেবল ভ্যালু চলে যায় তখন তো আর আমি প্রুন করতে পারবো না, তখন তো আমাকে চেক করে দেখতে হবে ডান দিকে কি আছে। কিন্তু যদি অ্যাকসেপ্টেবল ভ্যালু না পাই, আমি যদি আনএক্সেপ্টেবল ভ্যালু পাই, সেক্ষেত্রে আমি প্রুন করে দিতে পারি। ম্যাম, আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম, 11টা তখন কি আমার ম্যাক্স চলে যাইতো, তারপর হচ্ছে 11 থেকে আবার কম্পেয়ার করতাম রাইট সাইডে। ম্যাক্সে চলে যেত না। 11 কেন ম্যাক্সে যাবে? ম্যাক্সে যাবে তো সবগুলো চাইল্ডকে আমি ফিনিশ করার পরে। আমার এখানে যদি 11 আসতো তাহলে আমি ডান দিকে আসতাম এবং ডান দিকে এসে আমি চেক করে দেখতাম whether I am going to get something lower than 11 here. ঠিক আছে? এন্ড ডান দিক থেকে যদি ধরো এইচ এর নোটে রেখে কম্পেয়ার করতাম। হ্যাঁ এখানে রেখেই আমি কম্পেয়ার করতাম। আমি তো ভ্যালু আমি পাস করি হচ্ছে একদম শেষে ফাইনালি, ঠিক আছে? কিন্তু এখানে আমি জাস্ট কম্পেয়ার করতেছি, এটা তো ডিএফএস। তুমি যতক্ষণ পর্যন্ত চাইল্ড ব্রাঞ্চটাকে শেষ না করতেছো ততক্ষণ পর্যন্ত তো ভ্যালু প্যারেন্টের কাছে যাচ্ছে না, তাই না? আমরা একটা ব্রাঞ্চ পুরোপুরি এক্সস্ট করে তারপরেই তো ভ্যালুটা প্যারেন্টের কাছে পাস করি। তো হিয়ার ইউ আর জাস্ট কম্পেয়ারিং, ইউ আর নট পাসিং দ্য ভ্যালু। এই টুটাকে কিন্তু তুমি পাস করতেছো না, তুমি টুটাকে জাস্ট প্যারেন্টের সাথে কম্পেয়ার করে দেখতেছো whether the parent has observed something better. পাস করা হয় একদম শেষে। তো এটা যদি 2 না হয়ে 11 হতো তাহলে আমি ডান দিকের ব্রাঞ্চটাকে চেক করতাম, চেক করে আমি দেখতাম যে এটা কি 11 থাকবে নাকি এটা 11 এর চাইতে আবার লোয়ার কিছু হয়ে যাবে। তো যদি 11 এর চাইতে লোয়ার কিছু আমি পেয়ে যাই তাহলে তো আবার এটা আমি পাস করব না, এটা নিবে না প্যারেন্ট। আর যদি দেখা যায় 11ই থাকতেছে তখন আমি এটা পাস করলে প্যারেন্টের ভ্যালুটা চেঞ্জ হয়ে 11 হয়ে যাবে। হ্যাঁ বলো। ওকে, তাহলে মিস কি আমার জে কে থেকে যদি আমার 20 অর আসে আর এম এন থেকে যদি 11 আসে, সেক্ষেত্রে আমার এইচ নোটটাতে এম আর 11 ঢুকতেছে, তাহলে কি প্যারেন্ট একদম ম্যাক্স প্যারেন্ট যেটা এ থেকে আবার 11 ঢুকবে তখন সেক্ষেত্রে? হ্যাঁ ওখানে আবার 11 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মনে হয় মোটামুটি তোমরা অ্যালগরিদমটা বুঝতে পেরেছো। তো নেক্সট ক্লাসে আমাদের ক্লাস টেস্টের পরে আমি এটা নিয়ে আরো একটু ডিসকাশন করব, অ্যালগরিদমটা আলফা বিটা প্রুনিং কেন বলে এবং কিভাবে অ্যাকচুয়ালি এটা ইমপ্লিমেন্ট হচ্ছে, ইমপ্লিমেন্টেশনের ডিটেইলসটা নিয়ে আমি একটু ডিসকাস করে দিব। আমি আশা করতেছি নেক্সট ক্লাসের লেকচারটার পরে তোমাদের এই অ্যালগরিদমটা নিয়ে আর কোনোই কনফিউশন থাকবে না। এন্ড ফর স্যাম্পল কোশ্চেনস ইউ ক্যান লুক এট দ্য প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনস অ্যাজ অলওয়েজ। হ্যাঁ বলো। নেক্সট ক্লাস টেস্ট কি একটু পর্যন্ত মিস? না, নেক্সট ক্লাস টেস্টের সিলেবাস হচ্ছে লোকাল সার্চ অ্যালগরিদমস। ঠিক আছে মিস।
ম্যাম আমাদের কি আমি কোড বোধহয় আসতে পারে? ম্যাম নেক্সট ক্লাসে কি অ্যাসাইনমেন্ট ছাড়া কোনো টাস্ক আছে? আমি বোধহয় এলএমএস এ একটা হ্যাঁ নোটিশ দিয়েছে করেছি। miss, হ্যাঁ দিয়েছে দিয়েছে। সিলেবাস সহ একটা নোটিশও দিয়ে দিয়েছি, সো ইউ ক্যান সি দ্য সিলেবাস দেয়ার। হ্যাঁ, আর কি কোশ্চেন ছিল? ম্যাম কোড আসতে পারে কি? এই না না কোডটাকে না 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 কোড আসবে না, কোনো ধরনের সিউডো কোড বা কোড তো আমি বলি নাই যে আসবে তোমার ম্যাম এক্সাম। দেখাইছিলেন তো ওই না জন্য না না বলছি। না না কোডগুলো আসবে না, কোডগুলো আমি জাস্ট বোঝানোর জন্য দেখাইছিলাম, তোমাদের কোড মুখস্থ করতে হবে না। কনসেপচুয়াল কোশ্চেন্স, আর যদি সিমুলেশন দেই তাহলে 1 or 2 স্টেপস, দ্যাটস অল। ম্যাম আমার জেনেটিক অ্যালগরিদম নিয়ে একটা কোশ্চেন ছিল। বলো। ম্যাম আমরা যখন ইনিশিয়াল পপুলেশন থেকে সিলেকশন করি ফিটনেস ফাংশন দিয়ে, তখন ওখানে দেখাচ্ছিল ম্যাম একটা প্রবাবিলিটি 31%, 29%, এটা হ্যাঁ, কিভাবে পেলাম? মানে তোমার ফিটনেস ফাংশনটাকে প্রবাবিলিটিতে কনভার্ট করেছে আর কি। তো ওটা হচ্ছে তুমি যদি ফিটনেস ফাংশন গুলো যোগ করো, তোমার তো কি কি ছিল 24, 23, 20 আর 11, হ্যাঁ। তারপর তুমি যদি যোগ করে এটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করো, তাহলে তুমি পেয়ে যাচ্ছ যে কোনটা কত পার্সেন্ট। জি ম্যাম, তাহলে যে দুইটা সব থেকে বেশি পার্সেন্টেজ হবে ওটা নিয়ে আমি সিলেকশন করব। নট নেসেসারিলি সবসময় যে দুটার পার্সেন্টেজ বেশি সে দুটো নিয়ে সিলেকশন হবে, যেহেতু এটা প্রবাবিলিটি। যেমন একটা যদি 30% হয় সেটার প্রবাবিলিটি হচ্ছে 0.3, একটা যদি 20% হয় সেটার প্রবাবিলিটি হচ্ছে 0.2। তো তোমার সব ইটারেশনে তো আর সবসময় হাইয়েস্ট প্রবাবিলিটিটাই সিলেক্টেড হয় না, কখনো কখনো তো লোয়ার প্রবাবিলিটি গুলোও সিলেক্টেড হয়, তাই না? সো দ্য সিলেকশন উইল বি ডান র্যান্ডমলি, বাট ডেফিনেটলি যেগুলোর ফিটনেস বেশি বা যেগুলোর পার্সেন্টেজ বেশি সেগুলো সিলেক্টেড হওয়ার প্রবাবিলিটিটা হায়ার, পসিবিলিটি হায়ার। তুমি যদি এক্সাম্পলটা ভালো করে দেখো তাহলে দেখবা প্রথমবার কিন্তু ফার্স্ট আর সেকেন্ডটা সিলেক্টেড হয়েছে, কিন্তু পরের রানে কিন্তু ফার্স্ট আর থার্ডটা মনে হয় সিলেক্টেড হয়েছে। সো কখনো কখনো লোয়ার সেকেন্ড আর থার্ডটা। সেকেন্ড আর থার্ডটা, সো কখনো কখনো লোয়ার প্রবাবিলিটি গুলোও সিলেক্টেড হতে পারে, বাট হায়ার প্রবাবিলিটি গুলো সিলেক্টেড হওয়ার পসিবিলিটিটা বেশি। ওকে ম্যাম। ম্যাম আমাদের যদি মানে জেনেটিক থেকে কেমন কোশ্চেন থাকতে পারে? বেসিক্যালি কনসেপচুয়াল কোশ্চেনই থাকবে, আর আমি যদি সিমুলেশন টাইপ কোশ্চেন দেই তাহলে আমি বলে দিব যে তুমি কিভাবে সিলেক্ট করবা এবং কিভাবে ক্রসওভার করবা, এগুলো মেনশন করে দেওয়া থাকবে। ওকে ম্যাম। আচ্ছা, আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। বদরুল আমিন, বদরুল আমিন, এনামুল হক, Yes, ma'am. রকনুজ্জামান খান, সামিয়া হালিম, Yes, ma'am. Present, ma'am. প্রিয়ব্রত নাথ, ইয়েস ম্যাম। রাহাত জামান, প্রেজেন্ট ম্যাম। জাহারা ইসলাম, ইয়েস ম্যাম। দিহান পাঠান, তৌহিদুল Present, হক, ma'am. Present, ma'am. মিরাজ ফারুক, Yes, ma'am. আশিকুল হক, আশিকুল হক, আলিদ হাসান, Yes, ma'am. রবিউস সানি, সজীব মিয়া, সজীব মিয়া, শাফিউল বাড়ি, Present, ma'am. নাফিসা আক্তার, Present, ma'am. সুমাইয়া হক, Present, ma'am. মৌমি কবির, মৌমি কবির, সাদিয়া জামান, Present, ma'am. ইশতিয়াক আহমেদ, খন্দকার জাহিদুল ইসলাম, Yes, ma'am. খসরুমা তাহফুজ, ফজিলা নবী, Present, ma'am. জয়শ্রী আচার্য, জুয়াইরিয়া, Present, ma'am. মানিক ম্যাম হোসেন, জয়শ্রী Yes, ma'am. সালে আকরাম, Present, ma'am. আরিফিন, Present, ma'am. আমান্না নওয়ার, Yes, miss. হাসান শাওন, ইয়েস ম্যাম। নাইমুল করিম, Yes, ma'am. মুহিবাল হাসান, Yes, ma'am. আশিকুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, Present, ma'am. সাইদ হোসেন, মিল্লাত হোসেন, Present, ma'am. শাহপরান রিফাত, Yes, ma'am. জোহরাত তানজিন, Yes, ma'am. মুস্তাহিদুল ইসলাম, Yes, ma'am.
তাহলিল আজিম, Present, ma'am. সূর্য পোদ্দার, জোবাইর হোসেন, প্রেজেন্ট ম্যাম। আবির চৌধুরী, Yes, ma'am. সিয়াম হোসেন, Present, ma'am. জোবাইর রহমান, Yes, ma'am. স্বপ্নিল বিশ্বাস, Yes, ma'am. শাকিল আহমেদ, Yes, ma'am. আনামুল হাসান, Yes, ma'am. রোমা হোসেন, রোমা হোসেন, ক্লাসে ছিল ম্যাম ওর আহমেদ শাবাব নূর, আহমেদ শাবাব নূর। Ma'am, present. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। কেউ মিস করেছো? ওকে, দেন সি ইউ অন টুয়েসডে ফর দ্য লাস্ট ক্লাস বিফোর মিন্ট। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। Assalamu alaikum, ma'am.